আজিমপুর কবরস্থান। হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা সবার? তোমরা কি সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ এবং ভিডিও কি ক্লিয়ার দেখতে পাচ্ছ? একটু কমেন্ট করে জানাও তো যে সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে নাকি, এটা একটু সবাই কমেন্ট করে জানাও। জানাও তো সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে নাকি, এটা একটু সবাই কমেন্ট করে জানাও। আর যারা ওকে, আর যারা একটু লাইভে যুক্ত হয়েছে সবাই একটু চেষ্টা করো লাইভটা একটু শেয়ার করে দেওয়ার এবং বন্ধুদেরকে মেনশন করে দেওয়ার। আমরা একটু অপেক্ষা করি সবাই যুক্ত হওয়ার জন্য। সবার যুক্ত হতে হতে একটু টাইম লাগে আর কি, এই জন্য একটু অপেক্ষা করি 1 মিনিটের মতো, তারপর ইনশাল্লাহ শুরু করবো। ওকে, সো এই ফাঁকে সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও যে ভাইয়া সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি, এটা একটু সবাই আমার সঙ্গে কমেন্ট করে জানাও। ওকে, তারপরে বলো কি অবস্থা সবার, কেমন হচ্ছে প্রিপারেশন এবং তোমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার হাতে সময় নাই, বাট আমরা কিন্তু তোমাদের জন্য যথেষ্ট ক্লাস নিচ্ছি আর কি, ইনশাল্লাহ আরও নিব সামনে। ওকে, সো সমস্যা নাই, তোমরা অ্যাডমিশন ওয়ারিয়ার্সের সাথে থাকো। সো তোমাদের সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে এই পর্যন্ত কিন্তু অ্যাডমিশন ওয়ারিয়ার্সই তোমাদেরকে যথেষ্ট সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু নিয়মিত কন্টেন্ট আপলোড হচ্ছে। তোমরা একটু অ্যাডমিশন ওয়ারিয়ার্স ইউটিউব চ্যানেল লিখে সার্চ দিলেই পেয়ে যাবে আর কি। সো আশা করি তোমরাও একটু শেয়ার করবা এবং তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিবা যাতে এখান থেকে সবাই আমরা উপকৃত হতে পারি। ওকে, এবং আগামীকাল ইনশাল্লাহ ফিজিক্স ক্লাসও হবে। আমার মেনশন করা অলমোস্ট ডান, 11:49 বাজে, আমরা একবারে 50-এ শুরু করবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? মাহিমাত্র ওকে, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু লাইভটা শেয়ার করে দাও তো। ওকে, 11:50 বেজে গেছে, আমরা এখন তাহলে শুরু করতে পারি। আচ্ছা, তো চলো আমরা শুরু করি। সো 1 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, প্রতিসাম্যতা অধ্যায় দিয়ে, মানে যেহেতু জুওলজি এক অধ্যায়, সো বলা হয়েছে যে শামুকের প্রতিসাম্যতা কোন ধরনের। বলো শামুকের প্রতিসাম্যতা কোন ধরনের, এটা একটু সব 1 নম্বর কোশ্চেনে আনসার দাও তো, যে শামুকের প্রতিসাম্যতা। সবাই এই কোশ্চেনের আনসার দাও দ্রুত, এই কোশ্চেনটার আনসার দাও যে কি বলা হয়েছে, শামুকের প্রতিসাম্যতা কোন ধরনের। ইউনিভার্সিটি
সো সবাই চলে আসছে আশা করি, মেনশন করা আমার ডান। থ্যাংক ইউ। রবিউল মিয়াকে মেনশন করছে, এমডি ইমন হাসান, এমডি মারুফকে মেনশন করছে। ওকে, অনেক অনেক থ্যাংক ইউ যারা মেনশন করছো, তোমাদের জন্য মন থেকে দোয়া এবং ভালোবাসা রইলো। আচ্ছা, সো দেখি কি কোশ্চেনটা আসছে ফার্স্টে, যে শামুকের প্রতিসাম্যতা ভাইয়া কোন ধরনের? ঠিক আছে, শামুক। ওকে, তো আমরা জানি যে প্রতিসাম্যতা অনেকগুলো ভাগ আছে। তোমার হচ্ছে ফার্স্টে অরীয় প্রতিসাম্যতা, গলীয় প্রতিসাম্যতা। সো আমরা সবগুলো এক্সাম্পল একটু আগে পড়ি। তো ভাই গলীয় প্রতিসাম্যতার এক্সাম্পল কি? গলীয় প্রতিসাম্যতার এক্সাম্পল হচ্ছে ভোর হলুদে মনে রাখবা যে গোল, মনে রাখবা গোল দেখলে তোমার মাথায় আসবে কি? গোল দেখলে ভাই মাথায় আসবে কি? সূর্য। গোল দেখলে মাথায় আসবে কি? সূর্য। আর এই সূর্য আমরা কখন দেখতে পাই? ভোর হলে। তো সবাই আমার সাথে কমেন্ট করবা ভোর হলো, এটা একটু সবাই আমার সাথে কমেন্ট করো। এগুলো পড়তে পড়তে তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, যারা আগের ক্লাসগুলো করছো আর কি। সো সবাই কমেন্ট করো ভোর হলো। সো গলীয় প্রতিসাম্যতার এক্সাম্পল কি কি? ভলভক্স, রেডিওলারিয়ার হলোতে কি বলতো? হেলিওজোয়া। ভলভক্স, রেডিওলারিয়ার হলোতে কি বলতো? হেলিওজোয়া। ওকে, তো ভলভক্স, রেডিওলারিয়ার, হেলিওজোয়া কার এক্সাম্পল? গলীয় প্রতিসাম্যতার এক্সাম্পল। আচ্ছা, অরীয় প্রতিসাম্যতার এক্সাম্পল কি? অরীয় প্রতিসাম্যতা বলছিলাম যে অরীয় বিস্কুট কার অনেক পছন্দ? হাইড্রার অনেক পছন্দ। ঠিক আছে, অরিও বিস্কুটের, যে অরিও বিস্কুটের নাম তো তোমরা অনেকেই শুনছো, যে অরিও বিস্কুটের তোমার হচ্ছে ওই যে অরিও বিস্কুট, মনে করো এখানে একটা বিস্কুট, এখানে একটা বিস্কুট, মাঝখানে কি থাকে বলো তো? ক্রিম থাকে আর কি। তো এই অরিও বিস্কুটটা কার অনেক পছন্দ ভাইয়া? হাইড্রার অনেক পছন্দ। সো মনে রাখবা যে অরিও বিস্কুটের মাঝখানে কি আছে? এটা হচ্ছে ভাইয়া জেলি আছে। কি আছে? জেলি আছে। ঠিক আছে, জেলি। তাহলে মনে রাখবা। আর এই অরিও বিস্কুটটা হাইড্রা কোথায় দাঁড়ায় খাইছিল? মনে রাখবা ভাই সাগরে দাঁড়ায় খাইছিল। তাহলে অরিও প্রতিসাম্যতার এক্সাম্পল যদি তোমাকে আস্ক করা হয় তাহলে মনে রাখবা কি কি? ফার্স্ট অফ অল বলছিলাম যে অরিও বিস্কুট কার পছন্দ ছিল? হাইড্রার পছন্দ ছিল। তাইলে এক নম্বরে আসবে হাইড্রা। তারপরে বলছিলাম অরিও বিস্কুটের মধ্যে কি আছে? জেলি আছে। তাহলে কি হবে? জেলি ফিশ। ঠিক আছে, জেলি ফিশ। তাহলে হাইড্রা, জেলি ফিশ কোথায় দাঁড়ায় খাইছিল ভাই? সাগরে দাঁড়ায় খাইছিল, মানে হচ্ছে কি? সি অ্যানিমন। তাহলে হাইড্রা, জেলি ফিশ। ভাইয়া ক্লাসগুলো কি ইউটিউবে আপলোড দেন? হ্যাঁ, দেওয়া হয়। অ্যাডমিশন ওয়ারিয়র্স ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হয়, বাট কালকের ক্লাসটা আপলোড দেওয়া হয় না, এটা দিয়ে দিব আর কি। ওকে, কারণ যেই ওইটা হচ্ছে দুইটা ক্লাস হয়ে গেছিলো, তো দুইটা ক্লাস যখন আমরা মার্চ করছি সাইজ আবার অনেক বেড়ে গেছিলো আর কি, এই জন্য আপলোড দেওয়া হয় নাই। সো অরিও প্রতিসাম্যতার এক্সাম্পল কি? হাইড্রা, জেলিফিশ আর কি বলতো? সি অ্যানিমন। ঠিক আছে, এটা কার এক্সাম্পল? অরিও প্রতিসাম্যতার এক্সাম্পল। কি বলছিলাম? অরিও বিস্কুট হাইড্রার পছন্দ। অরিও বিস্কুটের মধ্যে কি থাকে ভাই? জেলি থাকে। আর কোথায় দাঁড়ায় খাইছিল? সাগরে দাঁড়ায় খাইছিল। সাগর মানে কি? সি অ্যানিমন। ওকে, তাহলে অরিও প্রতিসাম্যতা গেল। আচ্ছা, এরপর আসি ভাইয়া অরিও প্রতিসাম্যতা গেল, এবার আসি দ্বি অরিও। এখন মনে রাখবো অরিও বিস্কুট কার পছন্দ? হাইড্রার পছন্দ। বাট দ্বি অরিও মানে কি? দুইটা অরিও বিস্কুট। মনে রাখবো তোমার একটা বিড়াল আছে, ওর একটা অরিও বিস্কুট হলে হবে না, ওর কয়টা বিস্কুট লাগবে? দুইটা অরিও। সবাই আমার সাথে কমেন্ট করবা কি? ক্যাট। কি কমেন্ট করবা? ক্যাট। ঠিক আছে, ক্যাট। ক্যাটে কি হলো? সিতে সিওলোপ্লানা, এতে অ্যানথ্রোজোয়া, টিতে কি বলতো? টিনোফোরা। এটা কার ক্ষেত্রে? এটা হচ্ছে দ্বি অরিওর ক্ষেত্রে। অরিওর ক্ষেত্রে হচ্ছে অরিও বিস্কুট হাইড্রার পছন্দ, বাট তোমার মনে রাখবে একটা বিড়াল আছে, তার একটা অরিও বিস্কুট হবে না, তার কয়টা অরিও বিস্কুট লাগবে? দুইটা অরিও বিস্কুট লাগবে। তাহলে কি মনে রাখবা? ক্যাট, সিওলোপ্লানা, অ্যানথ্রোজোয়া, আর টিতে কি? টিনোফোরা। এটা হচ্ছে দ্বি অরিও প্রতিসাম্যতার এক্সাম্পল। এরপরে দ্বি অরিওর পর হচ্ছে কি? দ্বি পার্শ্বীয় আছে। সো দ্বি পার্শ্বীয়টা কোনটা হবে? দ্বি পার্শ্বীয় হচ্ছে দ্বি অরিও না থেকে যদি দ্বি পার্শ্বীয় থাকতো। পার্শ্বীয় মানে কোনটা? এই যে মানুষ, যাদেরকে দুই ভাগে ভাগ করলে সেম জিনিসই আসে, দুই পাশে কি আসে? সেম আসে। তোমাকে ভাগ করলে এই পাশে একটা হাত, এই পাশে একটা হাত। সো যাই দ্বি পার্শ্বীর ক্ষেত্রে কি কি? মানুষ, ব্যাঙ আর প্রজাপতি। মানুষ, ব্যাঙ আর একটা কি বলতো? প্রজাপতি হচ্ছে কি? দ্বি পার্শ্বীয়। এইগুলো গেল, চারটা গেল। আর লাস্ট যেটা আছে সেটা কি? অপ্রতিসাম্য। অপ্রতিসাম্যর এক্সাম্পল কি? যেগুলোকে কোনো যেভাবে ভাঙো না কেন সেটা কি হবে না? কখনোই সেম হবে না। সো সেটার এক্সাম্পল কি? স্পঞ্জ আর আপেল শামুক। কোনটা? স্পঞ্জ আর একটা কি বলতো? আপেল শামুক। স্পঞ্জ আর একটা কি বলতো? আপেল শামুক। এটা হচ্ছে কিসের এক্সাম্পল? স্পঞ্জ আর হচ্ছে আপেল শামুক। ঠিক আছে, একটা হচ্ছে স্পঞ্জ আর একটা হচ্ছে কি? আপেল শামুক। এরা হচ্ছে অপ্রতিসাম্যতার এক্সাম্পল। সো তোমাকে এখানে আসছে কোনটা? শামুক আসছে আর কি। যে আপেল শামুক বা শামুক, এরা কিসের এক্সাম্পল? অপ্রতিসাম্যতার এক্সাম্পল। ওকে, দ্বিপার্শ্বীয় কোনটা? মানুষ, ব্যাঙ, প্রজাপতি। দ্বি অরিও কোনটা? ওই যে হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন। আর অরিও কোনটা? অরিও হচ্ছে তোমার সরি অরিও কোনটা? অরিও হচ্ছে হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন। আর দ্বি অরিও কোনটা? ক্যাট, ওই যে সিওলোপ্লানা, অ্যানথ্রোজোয়া, টিনোফোরা। ওকে, আচ্ছা
নেক্সট 2 নাম্বার কোশ্চেন, দ্বি-অরীয় প্রতিসাম্য। এই দেখো দ্বি-অরীয় মাত্রই পড়াইছি, বলো যে দ্বি-অরীয় প্রতিসাম্যতার এক্সাম্পল কোনটা হবে? দ্বি-অরীয় প্রতিসাম্য প্রাণী কোনটা? দ্বি-অরীয় প্রতিসাম্য প্রাণী কোনটা? এটা একটু কমেন্ট করে জানাও তো যে দ্বি-অরীয় প্রতিসাম্য প্রাণী কোনটা। সবাই একটু লাইভটা শেয়ার করে দাও তো, এবং শেয়ার করে কমেন্ট করো তো যে শেয়ার ডান। এবং যারা শেয়ার করবা তাদের স্ক্রিনশটটা তুলে রেখে শুধুমাত্র তাদেরকেই আজকের ক্লাসে পিডিএফটা দেওয়া হবে। ওকে, আচ্ছা দেখো দ্বি-অরীয় একটু আগেই বললাম যে ভাইয়া অরীয় বিস্কুট আর পছন্দ ভাইয়া, মানে দ্বি-অরীয় মানে অরীয় বিস্কুট হাইটা পছন্দ, আর দ্বি-অরীয় মানে দুইটা অরীয় বিস্কুট কার লাগে? তোমার বিড়াল আছে একটা, বিড়ালের দুইটা অরীয় বিস্কুট লাগে, মানে ক্যাট, সিয়েলোপ্লানা, অ্যানথ্রোজোয়ারকে, টিনোফোরা। টিনোফোরা এই যে টিতে কি ছিল? টিনোফোরা, টিতে টিনোফোরা, তাহলে কোনটা হবে? গ হবে টিনোফোরা। ওকে, আচ্ছা 3 নাম্বার, জীবের বৈচিত্র্যতাকে জীববৈচিত্র্য বলে। জীবের বৈচিত্র্যতাকে কি বলা হয়? জীববৈচিত্র্য। এটা কে বলছে বলো তো? এটার অ্যান্সার দাও তো সবাই। জীবের বৈচিত্র্যতাকে জীববৈচিত্র্য বলে, এই সংজ্ঞাটি কে দিয়েছে? নিউটন, হ্যামিল্টন, ডারউইন নাকি মেন্ডেল? বলো তো কে দিছে? ওকে, 3 সি ডারউইন। আচ্ছা তারপরে দেখি বাকিরা। 3 সি শেয়ার ডান। ওকে, দেখি বাকি আর কেউ কমেন্ট করবা? দেখি আর কেউ দ্রুত দ্রুত, যদি কেউ কমেন্ট করা থাকে দ্রুত জানাও। ওকে, ওকে, ডারউইন 3 গ। আচ্ছা, বাট এটার অ্যান্সার দেওয়া জীবনের বৈচিত্র্যতাকে জীববৈচিত্র্য বলে, এই সংজ্ঞাটি দিয়েছে হচ্ছে হ্যামিল্টন। ঠিক আছে, এটার কারেক্ট অ্যান্সার কোনটা? হ্যামিল্টন। ঠিক আছে, জীবনের বৈচিত্র্যতাময়কে জীববৈচিত্র্য বলে, এই সংজ্ঞাটি কে দিয়েছেন? হ্যামিল্টন দিয়েছেন। কে দিয়েছেন? হ্যামিল্টন দিয়েছেন। এটা সাস্ট 14-15 সালে আসা কোশ্চেন, যেটার অ্যান্সার কি দেওয়া? হ্যামিল্টন দেওয়া। সাস্ট 14-15 সালে আসা কোশ্চেন, এটাকে কে বলা হয়? হ্যামিল্টন বলছে। কে বলছে? হ্যামিল্টন বলছে। ওকে, আচ্ছা ডারউইন না, এটা কি হবে? হ্যামিল্টন হবে। নতুন ইনফরমেশন। কে প্রথম প্রজাতি শব্দটি শ্রেণীবিন্যাসে ব্যবহার করেন? শ্রেণীবিন্যাসে প্রজাতি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করছিলেন কে? প্রজাতি শব্দটি সর্বপ্রথম শ্রেণীবিন্যাসে ব্যবহার করছিলেন কে? তাহলে নতুন ইনফরমেশন কি মনে রাখবা? হ্যামিল্টন। ওকে, আচ্ছা না, এটা হ্যামিল্টন নাম হয়তো অনেকেই শোনো নাই, ফার্স্ট শুনলা। আচ্ছা যাই হোক, কে প্রথম প্রজাতি শব্দটি শ্রেণীবিন্যাসে সর্বপ্রথম ব্যবহার করেন? জন রে, ডি ক্যান্ডলি, ক্যারোলাস লিনিয়াস নাকি থিওফ্রাস্টাস? এটা একটা অ্যান্সার করে জানাও তো, কে প্রথম প্রজাতি শব্দটি শ্রেণীবিন্যাসে ব্যবহার করেন? আচ্ছা, প্রজাতি বা স্পেসিস শব্দটি, ঠিক আছে, প্রজাতি বা স্পেসিস, প্রজাতি বা স্পেসিস শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করছেন? কি আসতেছে অ্যান্সার? 4 এর অ্যান্সার কত আসতেছে? 4 এর অ্যান্সার ক্যারোলাস লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস। আচ্ছা বাকিরাও দেখি, বাকিটা দ্রুত কমেন্ট করে জানাও 4 অ্যান্সার কোনটা হবে? সবার 0.25 কাটা গেল, আমার যায় নাই, তোমার যায় নাই, তোমার হচ্ছে পরীক্ষা হলে 1 মার্কই 1.25 কাটা যাবে। ওরা এখন অ্যান্সারটা দিচ্ছে বলে ওরা পরীক্ষা হলে ভুল করবে না, বাট তুমি এখন অ্যান্সার দাও না বলে সবই কাটা। ওকে, আচ্ছা সো দেখি সবাই এটার অ্যান্সার জানো। 3 এর 4 অ্যান্সার সি, ক্যারোলাস লিনিয়াস নামে ভাইয়া। প্রজাতি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করছিল হচ্ছে জন রে। কে ব্যবহার করছিল? জন রে। 4 এর অ্যান্সার কোনটা হবে? এ হবে। ওকে, নট
সি। ওকে, জন রে, জন রে। সবাই কেরালা সিরিয়াস কেন লাগাও? বিজ্ঞানীদের নামগুলো আসলেই খালি পরিচিত বিজ্ঞানীদের নাম লাগাও। যেমন এখানে ক্ষেত্রে পরিচিত বিজ্ঞানীকে ক্যারোলাস লিনিয়াস, এই জন্য সবাই লাগাইছো ক্যারোলাস লিনিয়াস। আগেরটার কমন বিজ্ঞানী কে ছিল? আগেরটায় কমন বিজ্ঞানী ছিল হচ্ছে ডারউইন, এই জন্য সবাই বলছিল ডারউইন, বাট অ্যান্সার তো হ্যামিল্টন। একইভাবে এটার অ্যান্সার কোনটা হবে? এটার অ্যান্সার হবে ক্যারোলাস লিনিয়াস না, এটার অ্যান্সার হবে কোনটা? জন রে। ওকে, জন রে। আচ্ছা, প্রজাতি শব্দটি সর্বপ্রথম শ্রেণী হিসেবে ব্যবহার করেন কে? জন রে। ওকে, আর ভুল হবে না। এরপরে আর গেল, হ্যাঁ 5। কেঁচো শ্বাসকার্য চালায় কিসের মাধ্যমে? বলো, কেঁচো শ্বাসকার্য চালায় কিসের মাধ্যমে? কেঁচো শ্বাসকার্য চালায় কিসের মাধ্যমে? শ্বসন তন্ত্রের সাহায্যে, ফুসফুসের সাহায্যে, ত্বকের সাহায্যে, নাকি ফুলকার সাহায্যে? বলো, কেঁচো শ্বাসকার্য চালায় কিসের মাধ্যমে? দেখি এইটা আনসার দাও তো, 5-এর আনসারটা দাও তো। 5 এ কমেন্ট করবা যে ভাইয়া 3-এর 4 নাকি, মানে এবিসি যে কমেন্ট করতে সেটা কার, এ 1-এর 2-এর নাকি 3-এর নাকি 4-এর, এটা একটু কমেন্ট করবা। ওকে, তাহলে বুঝতে সুবিধা হয়। ওকে, সো দেখি 5-এর আনসার তোমরা কি কমেন্ট করছো? 5-এর আনসার সি। আচ্ছা, তো ভাইয়া মনে রাখবা যে কেঁচো শ্বাসকার্য ছাড়া কিসের সাহায্যে বলো তো? ত্বকের সাহায্যে। এটা কিন্তু ইউনিক, ঠিক আছে? সবার কি থাকে, হয় ফুলকা থাকে নাইলে ফুসফুস থাকে, বাট ওরা কিসের সাহায্যে করে? এই যে কেঁচো, মনে রাখবা কিসের সাহায্যে করে? ওদের ত্বকের সাহায্যে। কি করে ওরা? ত্বকের সাহায্যে ওরা কি করে? শ্বাসকার্য চালায়। কেঁচো শ্বাসকার্য চালায় কিসের সাহায্যে? ত্বকের সাহায্যে। 5-এর আনসার কোনটা হবে জন্য? সি নাম্বারটা, ত্বকের সাহায্যে। এরপরে কোন পর্বের প্রাণী দেহে নিডোব্লাস্ট নামক দংশন কোষ থাকে? বলো, নিডোব্লাস্ট নামক দংশন কোষ থাকে কাদের? নিডোব্লাস্ট, নিডোব্লাস্ট নামক দংশন কোষ থাকে কাদের? নিডোব্লাস্ট। ওকে, নিডোব্লাস্ট আমরা জানি যে নিডোব্লাস্টের কাজে থাকে নিডারিয়া পর্বের প্রাণীদের থাকে নিডোব্লাস্ট, না নিডারিয়া, বাট অপশনে কিন্তু তোমার নিডারিয়া নাই। তাহলে তুমি কোনটা অ্যান্সার দিবা বলো? তাহলে 6 নম্বর কোশ্চেন অ্যান্সার কোনটা দিবা? 6-এর অ্যান্সার কোনটা দিবা? ছয়ের অ্যান্সার সি, মলাস্কা। আচ্ছা, মলাস্কা আনসার আসছে। 6 বি, কোলেন্টেরাটা আসছে। আচ্ছা, 5-এর সি। 5 কেন এখন? 5 কেন এখন? 6, এখন 6 নাম্বার কোশ্চেন আছি আমরা, 5 কেন আসবে? 6-এর বি, কোলেন্টেরাটা 6-এর বি, বিও আসছে, সিও আসছে। আচ্ছা, মনে রাখবা নিডোব্লাস্ট নামক দংশনাঙ্গ থাকে কাদের? একই নামটা মনে রাখবা, কোলেন্টেরাটা। কোলেন্টেরাটা, সবাই একটু নামটা আমার সাথে সাথে কমেন্ট করে ফেলো। কোলেন্টেরাটা, কোলেন পর্যন্ত একটা পড়বা আর টেরাটা পর্যন্ত একটা পড়বা। কোলেন্টেরাটা, এদের দংশনাঙ্গাণুর নাম কি? নিডোব্লাস্ট। কাদের দংশনাঙ্গাণুর নাম? কোলেন্টেরাটা দংশনাঙ্গাণুর নাম, ঠিক আছে? নিডোব্লাস্ট। আমরা তো জানি নিডারিয়া আছে, আরেকটা মনে রাখবা কি? কোলেন্টারেটা। ওকে, এরপরে র্যাডুলা কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? র্যাডুলা, বলো র্যাডুলা কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? এটা আমরা মনে রাখবা মলাস্কা পর্বের প্রাণীদের যদি তোমার দেখতে হয় তাহলে কি কমেন্ট করা লাগবে? redman.com লিখে কমেন্ট করো, তাহলে তুমি মলাস্কা পর্বের প্রাণীদের দেখতে পাবা। কি লিখে কমেন্ট করবা? redman.com। সবাই কমেন্ট করো তো, redman.com। এটা একটু সবাই কমেন্ট করো, redman.com, redman.com। এটা একটু সবাই কমেন্ট করে জানাও কি? redman.com। ওকে, redman.com, এটা একটু সবাই কমেন্ট করে জানাও যে redman.com। তো ভাইয়া redman.com এ কি হলো ভাইয়া? রেডতে ভাইয়া র্যাডুলা, ম্যানতে কি ভাইয়া? ম্যান্টল, আর কমতে কি? কম্বোজ প্রাণী। সো এই তিনটা জিনিস কাদেরকে বলা হয়? মলাস্কা পর্বের প্রাণীদের বলা হয়। ওকে, redman.com। রেডতে র্যাডুলা, ম্যানতে ম্যান্টল, র্যাডুলা নামক রেতি জিহ্বা থাকে, ম্যানতে ম্যান্টল নামক খোলস থাকে আর কি, আর কমতে কি? কম্বোজ প্রাণী। এই তিনটা জিনিস কাদের বৈশিষ্ট্য? মলাস্কা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য। তো র্যাডুলা কাদের দেখতে পাওয়া যায়? মলাস্কা পর্বের প্রাণীদের দেখতে পাওয়া যায়। মলাস্কা, দেখো কি হবে অ্যান্সার? এ হবে মলাস্কা।
এরপর 8 নাম্বার, কোনটি ফিতাকৃমির প্রজাতি? ফিতাকৃমি বুঝছো, ফিতাকৃমির প্রজাতি কোনটা? অ্যাসকারিস, লাম্ব্রিকোডিস, টাইনিয়া সোলিয়াম, ওচেরিয়া ব্যানক্রফটি আর ফ্যাসিকুলা হেপাটিকা। বলো কোনটা ফিতাকৃমি? ফিতাকৃমির বৈশিষ্ট্য কোনটা? সাজিদুর রহমান ইমান কমেন্ট করছে redman.com, অরুবা তাসনিম কমেন্ট করছে redman.com, এমডি মুনিত কমেন্ট করছে, ওকে, এমডি আব্দুল্লাহ কমেন্ট করছে redman.com, তিথি রয়, ওকে, রুম্পা দাস redman.com, ওকে। বা যারা যারা কমেন্ট করছো সবার নামই আমি পড়বো ইনশাল্লাহ, কারণ নাম বাদ গেলে সরি, ওকে। 8-এর অ্যান্সার ডি। আচ্ছা আচ্ছা, তো দেখো ভাই ফিতাকৃমির প্রজাতি কোনটা? সো এত কিছু মনে রাখা লাগবে না যে ফিতা আছে না, ফিতা তোমার জামার ফিতা, প্যান্টের ফিতা বা পায়জামার ফিতা থাকে না, তো ফিতা কি করো? টান দিয়ে তুমি কি করো বলো তো? ফিতা টান দিয়ে বাঁধো না, ফিতা কি হয়েছে টাইট করে বাঁধতে গেলে তো টান দিয়ে বাঁধা লাগে, তাই না? তো ফিতা কি করো বলো তো? ফিতা হচ্ছে ভাইয়া টান দিয়ে বাঁধি। কি দিয়ে বাঁধি? টান দিয়ে বাঁধি, ঠিক আছে। ফিতা টান দিয়ে যেহেতু বাঁধি, ফিতাকৃমির প্রজাতি কোনটা ভাইয়া? টান দিয়ে টানিয়া, টানিয়া সোলিয়াম বা টান, ঠিক আছে, টানিয়া মনে বা টান দিয়ে বাঁধি জন্য টানিয়া, ঠিক আছে, ঠিক আছে। তাহলে কোনটা হবে? ফিতাকৃমি আমি কিভাবে বাঁধি? টান। ফিতার সাথে কার সম্পর্ক? টানের সম্পর্ক, ওকে। আচ্ছা, তো মনে রাখবা কি ফিতাকৃমির প্রজাতি কোনটা? টানিয়া বা টান দেয়। ফিতা কি করে? টান দেয়, তাহলে টাইনিয়া সোলিয়াম হবে অ্যান্সার। তাহলে 8-এর অ্যান্সার হবে বি নাম্বারটা। তারপর আসি 9 নাম্বার কোশ্চেনে, সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোন প্রাণীতে দেখা যায়? 4 বলো, সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কাজে দেখতে পাওয়া যায়? আমরা জানি অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ আছে, সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ আছে, তারপরে হচ্ছে 3 প্রকোষ্ঠ আছে, 2 প্রকোষ্ঠ আছে, 2 প্রকোষ্ঠ দেখতে পাওয়া যায়, 3 প্রকোষ্ঠ দেখতে পাওয়া যায়। সো বলা হয়েছে এখানে সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ, ঠিক আছে, সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ কাজে দেখতে পাওয়া যায়। কচ্ছপ, সাপ, টিকটিকি। সো এখানে তোমাকে যেগুলো এক্সাম্পল দেওয়া আছে সবগুলাই দেওয়া আছে হচ্ছে তোমার সরীসৃপ পর্বের প্রাণীর বৈশিষ্ট্য। কাদের বৈশিষ্ট্য? সরীসৃপ, সরীসৃপ পর্বের প্রাণীর বৈশিষ্ট্য হচ্ছে এগুলা, মানে প্রাণীরা হচ্ছে এরা কে কে? টিকটিকি, কুমির, কচ্ছপ, সাপ, সবাই হচ্ছে সরীসৃপ পর্বের প্রাণী। সো মনে রাখবা ভাইয়া সবাই মানে এই রেপিটেলিয়া বা সরীসৃপ পর্বের প্রাণীরা সবাই কি হয়? সবাই ভাইয়া অসম্পূর্ণ, সবাই কি অসম্পূর্ণ, সবাই 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, সবাই কি অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, শুধুমাত্র কুমির বাদে, শুধুমাত্র কি কুমির বাদে। কুমিরটা কি? কুমির হচ্ছে ভাই সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ, বাকি টিকটিকি, কচ্ছপ, সাপ যারা যারা আছে সবাই কি অসম্পূর্ণ। আর এখানে তোমাকে বলা হয়েছে কি সম্পূর্ণ। কুমির কি সম্পূর্ণ 1 প্রকোষ্ঠ বিশিষ্ট, মানে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, বাকি সবাই অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, ওকে। 10, একাইনোডার্মাটা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য কোনটা? একাইনোডার্মাটা দেহ অপ্রতিসম, দেহ কিউটিকল দ্বারা আবৃত, বহিকঙ্কাল কণ্টকময় নাকি দেহ খোলস দ্বারা আবৃত? একাইনোডার্মাটা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য কি? বলো একাইনোডার্মাটা। আচ্ছা দেখো, একাইনোডার্মাটা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য। সো আমরা জানি নিডারিয়া পর্বের প্রাণীদেরকে বলা হয়, মনে রাখবা নিডারিয়া, ঠিক আছে। নিডারিয়া পর্বের প্রাণীদেরকে বলা হয় হচ্ছে কি বলতো? কাঁটাযুক্ত প্রাণী বলা হয় হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণীদেরকে বলা হয় কাঁটাযুক্ত প্রাণী। আর একাইনোডার্মাটা যারা আছে এদেরকে বলা হয় কি? কণ্টকত্বক প্রাণী, ঠিক আছে। একটা হচ্ছে কাঁটাযুক্ত প্রাণী আর একটা কি বলতো? কণ্টকত্বক প্রাণী। একটা হচ্ছে কাঁটাযুক্ত প্রাণী আর একটা কি? কণ্টকত্বক প্রাণী। সো একাইনোডার্মাটাকে বলা হয় হচ্ছে কণ্টকত্বক, মানে এর পুরা ত্বকটাই কাঁটা দিয়ে থাকে, এই জন্য এটাকে বলা হয় কণ্টকত্বক। আর হচ্ছে কাঁটাযুক্ত কারা? আমরা জানি যে নিডারিয়া পর্বের প্রাণীদের কাঁটাযুক্ত থাকে, যেটা কি করে? আত্মরক্ষা করে বা দংশনেও কাজে লাগে আর কি। সো কাঁটাযুক্ত বললে ভাইয়া নিডারিয়া, আর কণ্টকত্বক বললে কি? একাইনোডার্মাটা, ওকে। তাহলে এটার অ্যান্সার কোনটা হবে ভাইয়া? বহিকঙ্কাল কণ্টকময়, ঠিক আছে। যে বহিকঙ্কাল কি হবে?
কণ্টকময়, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে সি নাম্বারটা। ডিও রিটেনে আসছিল, ও আচ্ছা, ওকে। সো অ্যান্সার হবে কোনটা? সি নাম্বারটা। ওকে, কোন বর্গের প্রাণীদের ত্বক কাঁটাযুক্ত? বলো, এই যে সেম কোশ্চেনটাই আসে, তাহলে এটা অ্যান্সার কোনটা হবে? 11 নম্বর কোশ্চেন আনসার দাও যে কোন বর্গের প্রাণীদের ত্বক কাঁটাযুক্ত, তাহলে 11 আনসার দাও তো 11 আনসার কোনটা হবে? এগারো ডি মাত্রই পড়াইলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে পারা উচিত। কণ্টক ত্বক আর একটা কি বলতো? কাঁটাযুক্ত। এগারো ঘ কেন হবে? নিটারিয়া কেন হবে? দেখো এখানে কি বলছিলাম, একটা বলছিলাম কাঁটাযুক্ত আর একটা কি বলছিলাম? কণ্টক ত্বক। তো তুমি এখানে ত্বকটাকে ফোকাস করবা, যে দেখো এখানে কি বলছে, ত্বক, ত্বক কাঁটাযুক্ত, ঠিক আছে, ত্বক কাঁটাযুক্ত। কাঁটাযুক্ত প্রাণী বললে ভাই নিডারিয়া, ঠিক আছে, বাট এখানে তো বলেছে ত্বক কাঁটাযুক্ত মানে কি? কণ্টক ত্বক, এটাকে ভেঙে লেখছে। ত্বক কাঁটাযুক্ত মানে কি? কণ্টক ত্বক। আর যাদের বলেছে যাদের দেহে কাঁটা থাকে তারা কি? তারা হচ্ছে তোমার নিডারিয়া। এখানে বলা হয়েছে কি ত্বক কণ্টকযুক্ত, মানে ত্বকে কি থাকবে? কণ্টক মানে কাটা থাকবে কি? এখানে এটা ফোকাস দিতে হবে, ত্বক। ত্বক কাটাযুক্ত কাদের? একাইনোডার্মাটাদের। কাদের? একাইনোডার্মাটাদের। মাত্রই পড়াইছি একাইনোডার্মাটাদের। 11 আনসার বি হবে। এই যে কনফিউশন হয়ে গেছে অলরেডি। 12 কোন বর্গের প্রাণীদের সকল প্রাণী সামুদ্রিক? বারো কোন বর্গের প্রাণী সকল সদস্যই সামুদ্রিক? তোমার পরিফেরা আছে, একাইনোডার্মাটা আছে, অ্যান্ড্রিটা আছে, আর আর্থ্রোপোডা আছে। বলো কাদের সকল প্রাণী সামুদ্রিক? তোমরা মনে রাখবা এই যে একাইনোডার্মাটা যারা আছে না, একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা তোমরা আছে না যে আমি একাই একাই কি করবো বলতো? পুরো সমুদ্র একাই পাড়ি দিতে পারবো, বুঝছো? সো মানুষের যখন অবস্থা খারাপ হয়ে যায় তখন কি বলে বলতো? কেউ আসুক আর না আসুক আমি একাই কি করব? সমুদ্র পাড়ি দিয়ে চলে যাবো আর কি, ওকে। সো একাই সমুদ্র পাড়ি দিতে পারবো। তো একাই দিয়ে মনে রাখবা, একাই কি করবো বলতো? সমুদ্র পাড়ি দিয়ে চলে যাব, ঠিক আছে। সো একাইনোডার্মাটা মনে রাখবা যে একাইনোডার্মাটা কি হবে? একাই কি করছিল? সমুদ্র পার হয়েছিল, ঠিক আছে। এদের সকল প্রাণী কি বলতো? সামুদ্রিক। একাইনোডার্মাটা সকল প্রাণী কি বলতো? সামুদ্রিক। ওকে, এরপরে অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে 5টি আঙ্গুল আছে এমন শ্রেণী কোনটা? অগ্রপদে 4টা, বুঝছো? ওর অগ্রপদে কয়টা আছে? 4টা আঙ্গুল আছে, আর পশ্চাৎপদে 5টা আঙ্গুল আছে, ঠিক আছে। অগ্রপদে 4টা আর পশ্চাৎপদে কয়টা আছে? 5টা আঙ্গুল আছে, এমন শ্রেণী কোনটা? অগ্রপদে 4টা এবং পশ্চাৎপদে 5টা আঙ্গুল আছে এমন প্রাণী কারা? বলো অগ্রপদে 4টা, হ্যাঁ এই তো, এই যে তীরহারায় দেহোৎসবের পাড়ি দিব রে, ওইটাই আর কি। তুমি একা একাই পাড়ি দিবা। তো তোমার সকল সদস্যই কি বলতো? সমুদ্র তুমি একা একাই যেহেতু পাড়ি দিবা, এই জন্য তোমার কি হবে? সামুদ্রিক হবে সকল সদস্যই। আচ্ছা, অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে 5টি আঙ্গুল আছে কার? বলো অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে 5টি আঙ্গুল আছে কার? মনে হবে ব্যাঙের আছে। কার আছে? ব্যাঙের আছে, ব্যাঙ। হ্যাঁ, তো মনে রাখবে কার আছে? ব্যাঙের আছে। আর ব্যাঙ কোন পর্বের প্রাণী? ব্যাঙ তো ভাই উভচর প্রাণী। ব্যাঙ কোন পর্বের প্রাণী? উভচর, মানে অ্যামফিবিয়া, 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 উভচর, ঠিক আছে। অ্যামফিবিয়া বা উভচর, ঠিক আছে। উভচর বা অ্যামফিবিয়া, উভচর বা কি হবে বলতো? অ্যামফিবিয়া। তাহলে 13 আনসার কোনটা হবে? এ নাম্বারটা। 14 বাংলাদেশের জাতীয় পাখি কোন গোত্রের অন্তর্ভুক্ত? জাতীয় পাখি এটা জানতে হবে। জাতীয় পাখি দোয়েলের কথা বলা হয়েছে। বাংলাদেশের জাতীয় পাখি কি? দোয়েল, ঠিক আছে। তো বলা হয়েছে দোয়েল কোন গোত্রের অন্তর্ভুক্ত? বলো দোয়েল কোন গোত্রের অন্তর্ভুক্ত? এটা তোমাদের জানা উচিত তো, তাই না? তো বলো দোয়েল কোন গোত্রের অন্তর্ভুক্ত? জাতীয় পাখি দোয়েল। জাতীয় পাখি দোয়েল, বলো
14 অ্যান্সার কোনটা হবে? আচ্ছা, পারি না ভাইয়া, 14 পারি না। আচ্ছা, এটা কিন্তু বিগত বছর আসা কোশ্চেন। সো সবাই মনে রাখবা মাস্কি ক্যাপ দায়ী, ঠিক আছে, মাস্কি ক্যাপ দায়ী। সো যদি নাও মনে থাকে, মনে হয় যে দোয়েলের মাথায় দেখবা যে একটু কি থাকে, দোয়েলের সারা দেহ সাদা থাকে, মাথার কাছে দেখবা একটু কি থাকে বলো তো, কালোর মতো থাকে, তাই না? এই যে ঠিক আছে, মাথার কাছে কিসের মতো থাকে, কালোর মতো থাকে। সো কালো কালারের একটা কি পরে আছে বলো তো, ক্যাপ পরে আছে, ঠিক আছে, এটা মাথায় রাখবা জাস্ট। তাহলে জাতীয় পাখি দোয়েল কি হবে, তোমার ক্যাপ আছে, নামে মাঝখানে কি আছে বলো তো, ক্যাপ আছে, মাস্কি ক্যাপ দায়ী, ঠিক আছে, মাস্কি ক্যাপ দায়ী এভাবে উচ্চারণ করতে পারো, মাস্কি ক্যাপ দায়ী। ওকে, এটা হচ্ছে কার বৈজ্ঞানিক নাম, মানে তোমার হচ্ছে বাংলাদেশ জাতীয় পাখি দোয়েলের গোত্রের অন্তর্ভুক্ত মাস্কি ক্যাপ দায়ী। সবাই নামটা একটু আমার সাথে সাথে কমেন্ট করে ফেলো। মাস্কি, তারপরে ক্যাপ, ওই যে মাথায় পড়ে ক্যাপ, তারপর দায়ী। মনে হয় নামের শেষে দায়ী থাকলে সেটা কি হয় বলো তো, দায়ী হচ্ছে গোত্র, দায়ী মানে থাকলেই গোত্র হয় আর কি, গোত্রের শেষে সবসময় দায়ী থাকে। সো দায়ী তো থাকবে অবশ্যই, মাস্কি থাকবে, আর কি থাকবে বলো তো, ক্যাপ থাকবে, মাস্কি ক্যাপ। ওকে, মাস্কি ক্যাপ দায়ী। ওকে, এরপরে হাইড্রা কোন ধরনের প্রাণী, মাংসাশী, তৃণভোজী, মেরুদণ্ডী নাকি সর্বভুক? হাইড্রা, বলো হাইড্রা কোন ধরনের প্রাণী, হাইড্রা কোন ধরনের প্রাণী? বলো এটা কোন পর্বের প্রাণী? এটা হচ্ছে হাইড্রা কোন ধরনের প্রাণী, মাংসাশী, তৃণভোজী, মেরুদণ্ডী নাকি সর্বভুক? আচ্ছা দেখো, মনে রাখবা ভাইয়া, হাইড্রাকে আমরা দেখলে কখনো মনে হয় না যে হাইড্রা মাংসাশী, বাট হাইড্রা কিন্তু ভাইয়া মাংসাশী প্রাণী, বুঝছো? হাইড্রা কেমন প্রাণী, মাংস খায়, ঠিক আছে, তোমাকেও খেয়ে ফেলতে পারে। ওকে, সো হাইড্রা কেমন প্রাণী, মাংসাশী প্রাণী। হাইড্রা মাংসাশী প্রাণী, দেখতে অনেক ছোট, আকারে অনেক ছোট, বাট এরা কিন্তু মাংসাশী, বুঝছো? এরা কিরকম প্রাণী, মাংসাশী প্রাণী। এরা নট তৃণভোজী, এত মেরুদণ্ড নাই, এত ছোট, সর্বভুক্ত হওয়ার চান্স নাই। সো অ্যান্সার কোনটা হবে, মাংসাশী। ওকে, নট তৃণভোজী। হাইড্রার হিপনোটক্সিন কি দিয়ে তৈরি? হাইড্রা যে হিপনোটক্সিনটা আছে, এটা কি দিয়ে তৈরি, হিপনোটক্সিন, ঠিক আছে, যেটার মাধ্যমে কি করে ওরা হচ্ছে শত্রুকে ঘায়েল করে বা শত্রুকে মেরে ফেলে, হিপনোটক্সিন। এই হিপনোটক্সিন কি কি দিয়ে তৈরি বলো তো, এটা আমার সময় মেডিকেল আসছিল। বলো হাইড্রার হিপনোটক্সিন কি দিয়ে তৈরি, প্রোটিন ও কপার, ট্রিপসিন ও ফেনল, প্রোটিন ও ফেনল, অ্যামিনো ট্রিপসিন ও কপার, বলো কোনটা দিয়ে তৈরি? 16 নম্বর কোশ্চেন আনসার কোনটা হবে, হাইড্রা হিপনোটক্সিন। আচ্ছা, সো মনে রাখবে এটা কি দিয়ে তৈরি, প্রোটিন আর কি ফেনল, মানে কি ওই যে বেনজিনের সাথে ওই যেটা থাকে সেটাকে আমরা কি বলি, ফেনল বলি না? তাহলে প্রোটিন আর ফেনল দিয়ে তৈরি, কি দিয়ে তৈরি? 16 অ্যান্সার সি হবে, প্রোটিন আর ফেনল, প্রোটিন আর ফেনল দিয়ে তৈরি, প্রোটিন আর ফেনল দিয়ে তৈরি। ওকে, প্রোটিন এবং ফেনল দিয়ে তৈরি। আচ্ছা 17, হাইড্রা দ্রুত চলন পদ্ধতিকে কি বলা হয়? হাইড্রা দ্রুত চলন পদ্ধতিকে কি বলা হয়? সমারসল্টিং, গ্লাইডিং, ভাসা নাকি সাঁতার? বলো হাইড্রা দ্রুত চলন পদ্ধতিকে কি বলা হয়? হাইড্রা দ্রুত চলন পদ্ধতিকে কি বলা হয় বলো? হাইড্রা দ্রুত চলন পদ্ধতিকে কি বলা হয়? দেখো হাইড্রা দ্রুত চলন প্রক্রিয়াকে বলা হবে, হাইড্রা যখন দ্রুত চলে, মনে করো ওর মানে একটা খুশি সংবাদ হইছে যে হ্যাঁ ও একটা খুশি সংবাদ পাইছে, মনে করো ওর বিয়ের সংবাদ পাইছে বা ও চান্স পেয়ে গেছে, এরকম একটা সংবাদ পাইছে, তো ও কি করছে ভাইয়া, দ্রুত যাওয়ার জন্য ডিগবাজি দিতে দিতে গেছে। কেমন ভাবে গেছে? ডিগবাজি দিতে দিতে গেছে। ওকে, কেমন ভাবে গেছে? ডিগবাজি দিতে দিতে গেছে। তো হাইড্রা কিভাবে গেছে? ডিগবাজি দিতে দিতে গেছে। ওকে, তো মনে রাখবা এই ডিগবাজিকে আমরা ইংলিশে কি বলা হয়? সমারসল্টিং। কি বলা হয়? সমারসল্টিং। তাহলে হাইড্রার দ্রুত চলন প্রক্রিয়ার নাম কি ভাইয়া? সমারসল্টিং। হাইড্রার দ্রুত চলন প্রক্রিয়ার নাম কি?
সামার সল্টিং, তাহলে অ্যান্সার কোনটা হবে? এ হবে। 18 হাইড্রা ধীর গতি চলন কোনটা? একটাকে বললাম মানে দ্রুত গতি চলন, এখন তোমাকে আজ করা হয়েছে ধীর গতি চলন। ধীর গতি চলনের নাম কি হয় বলো? ধীর গতি চলনের নাম কি? আচ্ছা হ্যাঁ, ধীর গতি চলনের নাম কি বলো? ধীর গতি চলনে যখন হাইটা যায় তখন হচ্ছে ব্যাক, হ্যাঁ আরেক নাম ডিগবাজি। ওকে, তো ভাই যখন ধীর গতিতে যেতে হবে তখন বা কিসের মাধ্যমে যাবে? গ্লাইডিং এর মাধ্যমে যাবে, ঠিক আছে, গ্লাইডিং। তাহলে দ্রুত চলনের জন্য ভাইয়া সমারসল্টিং বা ডিগবাজি, আর ধীর গতি চলনের জন্য কোনটা ভাইয়া? গ্লাইডিং। ধীর গতি চলনের জন্য কোনটা? গ্লাইডিং। 18 আনসার কোনটা হবে? বি নাম্বারটা। আচ্ছা, এরপরে ঘাসফড়িং এর গিজার্ডের কাজ কি বলতো? গিজার্ডের কাজ কি? খাদ্য পরিবহন করা, খাদ্য সঞ্চয় করা, খাদ্য পরিপাক করা, নাকি খাদ্য চূর্ণকরণ করা? গিজার্ড, গিজার্ডের কাজ কি? গিজার্ড, আচ্ছা মনে রাখবা গিজার্ড, গিজার্ডের কাজ মনে রাখবা যে কি করে দিয়ে সবকিছু ভেঙে চুরে ফেলা, ঠিক আছে। চূর্ণকরণের যে কাজটা করে আমাদের যেমন দাঁত যেরকম খাবার চূর্ণ করে ফেলে, একইভাবে ভাইয়া ঘাসফড়িং এর ক্ষেত্রে চূর্ণকরণের কাজটা কে করে? গিজার্ড করে। কে করে? চূর্ণকরণের কাজটা কে করে? গিজার্ড। চূর্ণকরণের কাজটা কে করবে ভাইয়া? গিজার্ড করবে। কে করবে? গিজার্ড করবে। ওকে, তাহলে খাদ্য চূর্ণকরণের কাজ কার কাজ? গিজার্ডের কাজ। আচ্ছা, এরপরে প্রোক্টোডিয়ামের অংশ নয় কোনটি? গিজার্ড, ইলিয়াম, কোলন নাকি রেকটাম? এটা বলো তো অ্যান্সার। 19 এর অ্যান্সার কোনটা হবে? সরি 20 এর অ্যান্সার কোনটা হবে? তোমার প্রোক্টোডিয়ামের অংশ কারা মনে রাখবা? ইকরা, ইকরা, ইকরা। সবাই আমার সাথে কমেন্ট করো তো। ইকরা, ইকরাতে কি হলো ভাইয়া? ইকরাতে হচ্ছে ইলিয়াম, কোলন, রেকটাম, অ্যানাস। ইলিয়াম, কোলন, রেকটাম, অ্যানাস। ইলিয়াম, কোলন, রেকটাম আর অ্যানাস, এটা কি হবে? এটা হচ্ছে প্রোক্টোডিয়ামের অংশ। ইলিয়াম, কোলন, রেকটাম, অ্যানাস। ইলিয়াম, কোলন, রেকটাম, অ্যানাস। ওকে, ইকরা দিয়ে মনে রাখবা। ইলিয়াম, কোলন, রেকটাম আর কি বলতো? অ্যানাস। এরা কিসের অংশ? এরা ভাইয়া প্রোক্টোডিয়ামের অংশ। ইলিয়াম, কোলন, রেকটাম, অ্যানাস। ইলিয়াম আছে প্রোক্টোডিয়ামের অংশ, কোলন অংশ, ইকরার আর থেকে ছিল রেকটাম ছিল, বাট এতে অ্যানাস ছিল। অ্যানাস তো এখানে নাই, এখানে কি আছে? গিজার্ড আছে। গিজার্ড তো ইকরার মধ্যে নাই, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এ নাম্বারটা। সবাই আমার সাথে কমেন্ট করো ইকরা, ইকরা, এটা একটু সবাই আমার সাথে কমেন্ট করো। আই কে আর এ। ওকে, এরপরে 21 নাম্বার, ঘাসফড়িং এর প্রতিটি পুঞ্জাক্ষিতে কতগুলা ওমাটিডিয়া থাকে? ঘাসফড়িং এর প্রতিটি পুঞ্জাক্ষিতে কতগুলা ওমাটিডিয়াম থাকে? 1000টি, 3000টি, 200টি নাকি 2000টি? বলো, প্রতিটি পুঞ্জাক্ষিতে কতগুলা ওমাটিডিয়া থাকে? সো মনে রাখবা ভাইয়া, প্রায় প্রতিটি পুঞ্জাক্ষিতে প্রায় 2000, ঠিক আছে, প্রায় 2000 কি থাকে? ওমাটিডিয়াম থাকে, যেগুলো কি আকৃতির বলতো? ষড়ভুজ আকৃতির, ষড়ভুজ আকৃতির, ঠিক আছে। কি আকৃতির? ষড়ভুজ আকৃতির। কি আকৃতির? কি আকৃতির? ষড়ভুজ আকৃতির, ঠিক আছে। ওকে, হ্যাঁ, ষড়ভুজ আকৃতির ওমাটিডিয়াম থাকে। তাহলে অ্যান্সার কোনটা হবে? 2000টা। কোনটা হবে? 2000টা। অ্যান্সার কোনটা? 2000টা। ওকে, এরপরে 21 নাম্বার, ব্রাশ বর্ডার কোথায় থাকে? ব্রাশ বর্ডার কোথায় থাকে? রেসপিরেটরি সিস্টেম, ইনস্পিরেটরি সিস্টেম, তারপরে এক্সপিরেটরি সিস্টেম নাকি নার্ভাস সিস্টেম? ব্রাশ বর্ডারটা কোথায় থাকে বলো তো? ব্রাশ বর্ডারটা কোথায় থাকে? ব্রাশ বর্ডার কোথায় থেকে? 22 নম্বর কোশ্চেন আনসার দাও। ব্রাশ বর্ডারটা কোথায় থেকে? ব্রাশ বর্ডার, তবে মনে রাখবা ব্রাশ বর্ডারের কাজটা কি? আমাদের রেচন অঙ্গের সাথে সম্পৃক্ত, তাই না? সো এক্সক্রিয়েটরি মানে কি? আমরা যেগুলা খারাপ জিনিস বের করে দিই। ওকে, সো ব্রাশ বর্ডার কোথায় থাকে ভাইয়া? এক্সক্রিয়েটরি সিস্টেম, মানে যেটা আমাদের বাইরে বের করে দেয় বা বর্জ্য পদার্থ যেগুলো বের করে দেয়, এক্সক্রিয়েট করে দেয় বা নিষ্কাশিত করে দেয়, সেখানে আমাদের কি থাকবে? এই ব্রাশ বর্ডারগুলো থাকবে। তাহলে ব্রাশ বর্ডার ভাই কোথায় থাকে? এক্সক্রিয়েটরি সিস্টেমে কি থাকে? ব্রাশ বর্ডার থাকে, এক্সক্রিয়েটরি সিস্টেম। আচ্ছা, এরপরে দেখো, রুই মাছের হৃৎপিণ্ডকে কি নামে আখ্যায়িত করা হয়? রুই মাছের হৃৎপিণ্ডকে কি বলা হয় বলো? রুই মাছের হৃৎপিণ্ডকে কি বলা হয়?
দেখো রুই মাছের হৃৎপিণ্ডকে আমরা জানি কি বলা হয় বলো তো, শিরা হৃৎপিণ্ড বলা হয়। রুই মাছের হৃৎপিণ্ডকে আমরা জানি কি বলা হয়, শিরা হৃৎপিণ্ড বলা হয়, শিরা হৃৎপিণ্ড বলা হয়। রুই মাছের হৃৎপিণ্ডকে কি বলা হয়, শিরা হৃৎপিণ্ড বলা হয়। তাহলে কি হবে, ভেইন হার্ট, আর্টারি হার্ট, সাইনাস হার্ট নাকি ক্যাপিলারি হার্ট বলো। রুই মাছের হৃৎপিণ্ডকে আমরা কি বলবো, শিরা হৃৎপিণ্ড যেহেতু বলা হয়, তাহলে এটাকে কি ভেইন হার্ট বলবো নাকি আর্টারি হার্ট বলবো, সাইনাস হার্ট বলবো নাকি ক্যাপিলারি হার্ট বলবো বলো। 23, হ্যাঁ শিরা হৃৎপিণ্ড, শিরা মানে কি ভেইন, শিরা মানে কি ভেইন, শিরার ইংলিশ কি ভেইন, ঠিক আছে, শিরার ইংলিশ কি ভেইন। তাহলে রুই মাছের হৃৎপিণ্ডকে কি নামে আখ্যায়িত করা হয়, ভেইন হার্ট বলা হয়। কি বলা হয়, ভেইন হার্ট, মানে ভেইন মানে কি শিরা, ভেইন মানে কি শিরা, তাহলে কি বলা হবে, শিরা হৃৎপিণ্ড বলা হবে। ওকে আচ্ছা, সাবক্লাভিয়ান ধমনী রুই মাছের কোন অঙ্গে রক্ত প্রবাহিত করে, সাবক্লাভিয়ান বলো, সাবক্লাভিয়ান। তবে এখানে কি আছে, ক্লাভিয়ান, ক্লাভিয়ানের সাথে আমরা জানি যে কার সম্পর্ক, ক্লাভিকলের সম্পর্ক আছে। তো আমাদের দেহে ক্লাভিকল অস্থি কোথায় থাকে, ক্লাভিকল, এটা জানি কি আমরা একটা বক্ষ অস্থি চক্র। ক্লাভিকল কি ভাই, একটা বক্ষ অস্থি চক্র, ক্লাভিকল কি একটা বক্ষ অস্থি চক্র। তাহলে সাবক্লাভিয়ান ধমনী রুই মাছের কোন অঙ্গে রক্ত সরবরাহ করে ভাইয়া, বক্ষ অস্থি চক্রে বা বক্ষে করে, মানে বক্ষ পাখনায় রক্ত সরবরাহ করে কোনটা, সাবক্লাভিয়ান ধমনী। কে করে, সাবক্লাভিয়ান ধমনী বক্ষ পাখনায় তোমার হচ্ছে রক্ত সরবরাহ করে, বক্ষ পাখনায়। ওকে নেক্সট, রুই মাছের শ্রোণী পাখনায় রক্ত নিয়ে যায় কোন ধমনী, শ্রোণী পাখনা, ঠিক আছে, শ্রোণী পাখনা। সো এটাও ভাই একই, আমাদের জানি শ্রোণীতে কি কি অস্থি থাকে, ইলিয়াম, ইস্টিয়াম আর কি বলতো পিউবিস, ইলিয়াম ইস্টিয়াম আর এটা কি বলতো পিউবিস, না ইলিয়াম ইস্টিয়াম আর এটা কি বলতো পিউবিস, ইলিয়াম ইস্টিয়াম পিউবিস হচ্ছে আমাদের শ্রোণীতে থাকে আর কি। সো ওদেরও ভাই শ্রোণী পাখনায় ইলিয়াম দিয়ে আসছে ইলিয়াক, কি বলা হয় ইলিয়াক, ঠিক আছে ইলিয়াক। তাহলে শ্রোণী পাখনায় রক্ত নিয়ে যায় কোন ধমনী, ইলিয়াক ধমনী, কোনটা ইলিয়াক। তাহলে অ্যান্সার কোনটা হবে, 25 এর অ্যান্সার হবে ডি, সি নাম্বারটা ইলিয়াক। 25 অ্যান্সার কোনটা হবে, সি নাম্বার ইলিয়াক। 26, রুই মাছের বক্ষ অঞ্চলে কোন ধমনী রক্ত সরবরাহ করে, মাত্রই বললাম যে বক্ষ মানে কি হবে, সাবক্লাভিয়ান, বক্ষ মানে কে সাবক্লাভিয়ান। তাহলে 26 অ্যান্সার কোনটা হবে, ডি নাম্বারটা হবে। 27, ডিম নিষিক্ত হওয়ার কত সময় পর ক্লিভেজ শুরু হয়, ডিম নিষিক্ত হওয়ার কত সময় পর ক্লিভেজ শুরু হয় বলো, ডিম নিষিক্ত হওয়ার কত সময় পর ক্লিভেজ শুরু হয়, ডিম নিষিক্ত হওয়ার কত সময় পর, সাতাইশ আনসার বি, ডি ডি ডি। আচ্ছা 26, 27 আনসার কই, 27 আনসার বি। আচ্ছা হ্যাঁ মনে রাখবে ভাইয়া, 30 থেকে 45 মিনিট সময়, কতটুকু সময়, 30 থেকে 45 মিনিট সময়, 30 থেকে 45 মিনিট সময় আমাদের কোথায় ইউজ করা হয়, ডিম নিষিক্ত হওয়ার কত সময় পর ক্লিভেজ শুরু হয়, 30 থেকে 45 মিনিট পর। সবাই একটু মানটা কমেন্ট করো, এটাকে বলা হয় হাফ আওয়ার থেকে কত মিনিট বলো তো, 1/3। ওকে সরি 1/3 না, 1 ঘন্টা, মানে তোমার হচ্ছে 25 থেকে 30 থেকে 45 মিনিট, মানে 1.5 ঘন্টা আর কি, ঠিক আছে। তোমার হচ্ছে 30 আর কত 45 মিনিট, 30 মিনিট আর কত মিনিট 45 মিনিট, 30 মিনিট মানে হচ্ছে আধা ঘন্টা, আর 45 মানে কত বলতো 1.5 ঘন্টা আর কি। ওকে সো 30 থেকে 45 মিনিট সময় আমার ব্যয় হয় কত, কিসের জন্য, ডিম নিষিক্ত হওয়ার সময়। ওকে 30 থেকে 45 মিনিট। আচ্ছা রুই মাছের প্রজনন সময় আজ করা হয়েছে, রুই মাছের প্রজনন সময় কোনটা, জুন জুলাই, মার্চ এপ্রিল, মে জুন নাকি নভেম্বর ডিসেম্বর। সো ভাই মনে রাখবা রুই মাছের হচ্ছে বর্ষাকালের দিকে প্রজনন হয়। কখন প্রজনন হয়, বর্ষাকালে। আর বর্ষাকাল মানে ভাই কোন মাস, বর্ষাকাল মানে কোন মাস, মনে রাখবা জুন জুলাই মাস, কোন মাস, জুন জুলাই মাস, এটা হচ্ছে বলা হয় বর্ষাকাল। জুন জুলাই মাসকে কি বলা হয়, বর্ষাকাল বলা হয়।
তাহলে রুই মাছের প্রজনন সময় কোনটা? জুন জুলাই মাস। কোনটা? জুন জুলাই মাস। তাহলে কোনটা? জুন জুলাই মাস। 28 আনসার কোনটা হবে? 28 আনসার হবে এ নাম্বারটা। ওকে, 28 আনসার হবে এ। হ্যাঁ, 28 আনসার এ। 29, মানব দেহে টায়ালিন সক্রিয় হয় কোনটির প্রভাবে? টায়ালিন সক্রিয় হয় কোনটির প্রভাবে? বলো, টায়ালিন সক্রিয় হয় কোনটার প্রভাবে? টায়ালিন বা স্যালিভারি আলফা অ্যামাইলেজ, টায়ালিন বা স্যালিভারি আলফা অ্যামাইলেজ, টায়ালিন বা স্যালিভারি আলফা অ্যামাইলেজ এটা সক্রিয় হয় কোনটির প্রভাবে? মনে রাখবে, ক্লোরাইড আয়নের প্রভাবে। কোন আয়নের প্রভাবে? ক্লোরাইড আয়নের প্রভাবে টায়ালিন বা স্যালিভারি আলফা অ্যামাইলেজ কি হয় বলো তো? সক্রিয় হয়। ওকে, আচ্ছা আমরা এখন ছিলাম। আচ্ছা, সো তোমাদের মাঝখানে আমরা বলি যে আমাদের হচ্ছে জিএসটি ফাইনাল ফাইট যে এই কোর্সটা আছে, এই কোর্সটা আমাদের আজকে তোমাদের লাস্ট ফ্রি ক্লাস বলা যায়। নেক্সট থেকে আমাদের পেইডেই ক্লাস হবে শুরু, এবং তোমাদের জন্য চেষ্টা করব ফ্রিতে কন্টেন্ট দেওয়ার ইনশাল্লাহ। কারণ পেইড ব্যাচে যারা আসলে বলে ভাই সবই তো ফ্রিতেই নিয়ে নিচ্ছেন, তাই না? সো তারা যেহেতু ভর্তি আছে, সো তাদেরকে আমাদের কিন্তু বেস্ট সার্ভিস দিতে হবে। কারণ দেখা যায় যে সব স্টুডেন্টকে তো আসলে ফ্রিতে দেখা গেছে আজকে তুমি ক্লাস করতেছো, কালকে তুমি করতেছো না, এখানে আসলে কোনো দায়বদ্ধতা থাকে না। সো আমরা ইনশাল্লাহ পরে পেইডেই ক্লাস নেওয়া শুরু হবে আর কি। সো যারা ভর্তি হতে চাও অ্যাডমিশন ওয়ারিয়ার্স পেজে মেসেজ দাও, এবং এখানে তোমরা কি কি ফ্যাসিলিটিস পাচ্ছ। মেইন কথা হচ্ছে এখানে ক্লাস চলতে থাকবে এবং পাশাপাশি এক্সামেরও ফ্যাসিলিটিস নেওয়া হবে, যে তোমাদের প্রতিদিন এক্সাম থাকবে। যেমন আজকে বোটানি এক্সাম হচ্ছে, গতকালকে বোটানি ক্লাস হয়েছে, আজকে বোটানি এক্সাম। এবং পাশাপাশি তোমাদেরকে যেই সিক্রেট সাজেশন যেটা আছে, জিএসটি সিক্রেট সাজেশনটা প্রোভাইড করা হবে, এবং লেকচার শিটটাও প্রোভাইড করা হবে। যেমন গতকালকের ক্লাসের লেকচার শিটটা ক্লাস শেষে আপলোড করে দেওয়া হয়েছে। সো এই সকল ফ্যাসিলিটিস তোমরা ইনশাল্লাহ পাবা। সো যারা ভর্তি হতে চাও এখনই অ্যাডমিশন ওয়ারিয়ার্স পেজে অথবা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এখানে নক দিলেই হবে। ওকে, কোর্স ফি মাত্র অনেক সামান্য, যার কি তোমাদের ফাইনাল মানে ওই যে সিক্রেট সাজেশন নিতে গেলে যেরকম টাকা লাগে সেরকমই টাকা, জাস্ট তার থেকে সামান্য পরিমাণ বেশি। একটা এক্সাম ব্যাচে ভর্তি হতে গেলে এরকমই ফি লাগে। সো অনেক কম ফি রাখা হচ্ছে তোমাদের জন্য। সো এই শেষ সুযোগে কাজে লাগাতে এখনই ভর্তি হয়ে যাও। আচ্ছা, সো যেখানে ছিলাম, ওকে দেখো, মুখ বিবরে নিম্নের কোন খাদ্যটির পরিপাক ঘটে? ভিটামিন, প্রোটিন নাকি লিপিড? বলো, মুখ বিবরে বলো, মুখ বিবরে ভাই কোনটার পরিপাক ঘটে? 30 আনসার দাও তো, 30 নাম্বার কোশ্চেন আনসার। 30 আনসারটা দাও সবাই, 30 এর আনসারটা কি হবে? 30 আনসার দেখি, 30 আনসার। তো দেখো এখানে কিন্তু আমরা অনেকেই কোনোটি নয় দাগাতে চাই না। সো মুখ বিবরে ভাই মেইনলি পরিপাক ঘটে কোনটা? শর্করা জাতীয় খাবার। সো শর্করা কিন্তু ভাই অপশনেই নাই। শর্করা কি হয়েছে ভাইয়া? অপশনেই নাই। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ভাইয়া কোনোটি নয়। মুখ বিবরে নিম্নে কোন খাদ্যের পরিপাক ঘটে? শর্করার ঘটে, বাট শর্করা অপশনে যেহেতু নাই তাহলে অ্যান্সার হবে ডি নাম্বারটা। ওকে, 31 নাম্বার, মানুষের পাকস্থলীর প্যারাইটাল হতে কোনটি নিশ্চিত হয়? মানুষের পাকস্থলীর প্যারাইটাল হতে ভাই কোনটা নিশ্চিত হয়? তো ভাই মনে হয় মানুষের পাকস্থলীতে কি থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। তাহলে পাকস্থলীর প্যারাইটাল হতে ভাই কোনটা নিশ্চিত হবে? HCl নিশ্চিত হবে, যেটা পাকস্থলীতে অম্লীয় পরিবেশে তৈরি করে। HCl। ওকে, HCl। 32 নাম্বার, দেহের সবচেয়ে কঠিন অংশের নাম কি? দেহের সবচেয়ে কঠিন অংশের নাম কি? হিউমেরাস, ফিমার, এনামেল নাকি রেডিয়াল? না বলো, 32 আনসার কোনটা হবে? 32। 31 গ। ওকে, 32। সবাই একটু লাইভটা শেয়ার করে দাও তো ভাইয়া, শেয়ার করে দেবো, কমেন্ট করে দেবে শেয়ার ডান। সবাই একটু লাইভটা শেয়ার করে দাও, যার যার অবস্থান থেকে তোমরা সবাই একটু শেয়ার করে দাও। যে আজকে তোমাদের ভাবছিলাম ক্লাস দিব না, শরীরটা একটু অসুস্থ, বাট তারপর তোমাদের জন্য নিচ্ছি। সো আশা করি তোমরা একটু রেসপন্স করবে। এই জন্য আসলে ওইভাবে আগের মতো এত চিল্লাই বা ফাস্ট আগাইতে পারতেছি না, একটু স্লো আগাচ্ছে এবং চেষ্টা করতেছি দ্রুত শেষ করে দেওয়ার। যেহেতু তোমাদের আছে ক্লাস না নিলে তোমাদের আর সময়ও নাই, সো স্বাভাবিকভাবে ক্লাসটা নিচ্ছি। সো আশা করি তোমরা একটু সাপোর্ট করবা এবং একটু শেয়ার করে দিবা।
আচ্ছা দেখো, কঠিন অংশের নাম কি বলো? কঠিন অংশের নাম কি? মানবদের সবচেয়ে কঠিন অংশের নাম কি? এটা অনেকে দাগায় দেয় হচ্ছে ফিমার বলে বা হিউমেরাস বলে, বাট এই হিউমেরাস ফিমারের থেকেও আমাদের কঠিন অংশের নাম কিন্তু এনামেল। কোনটা ভাইয়া বলো তো? এনামেল। কোনটা? এনামেল। ঠিক আছে, দাঁতে যে এনামেলটা থাকে, দাঁতে যে এনামেলটা থাকে এটা কি সবচেয়ে কঠিন। ওকে, আচ্ছা অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এনামেল। ওকে, এনামেল। আচ্ছা, সবচেয়ে বেশি শক্তি পাওয়া যায় কিসে? 1 গ্রাম ফ্যাটে, 1 গ্রাম প্রোটিনে, নাকি 1 গ্রাম মধুতে? প্রোটিন, মধু, গ্লুকোজ কোনটায় বলতো সবচেয়ে বেশি শক্তি পাওয়া যায়? সবচেয়ে বেশি শক্তি পাওয়া যায় কোথায়? সবচেয়ে বেশি শক্তি পাওয়া যায় কোথায়? ফ্যাটে, প্রোটিনে, মধুতে, নাকি গ্লুকোজে? বলো কোথায় সবচেয়ে বেশি শক্তি পাওয়া যায়? ফ্যাট, প্রোটিন, মধু, গ্লুকোজ, কোথায় সবচেয়ে বেশি শক্তি পাওয়া যায়? বলো কোথায় সবচেয়ে বেশি শক্তি পাওয়া যায়? কমেন্ট আসে। ওকে, আচ্ছা সো ভাই মনে পাবে, আমার যেটা মনে হয় যে ফ্যাট মনে হয় খারাপ। ঠিক আছে, ফ্যাট কি মনে হয় খারাপ? অনেকে বলবা গ্লুকোজ, অনেকে অনেক কিছুই বলবা, বাট মনে পাবে ফ্যাটে কিন্তু শক্তি সবচেয়ে বেশি পাওয়া যায়। সবচেয়ে বেশি শক্তি পাওয়া যায় কোথায়? ফ্যাটে। 1 গ্রাম ফ্যাটে, 1 গ্রাম ফ্যাটে সবচেয়ে বেশি শক্তি পাওয়া যায় কোথায় ভাইয়া? 1 গ্রাম ফ্যাটে সবচেয়ে বেশি শক্তি পাওয়া যায় কোথায়? 1 গ্রাম ফ্যাটে। ওকে, 1 গ্রাম ফ্যাটে সবচেয়ে বেশি শক্তি পাওয়া যায়। ওকে, আচ্ছা এরপরে আসি 34 নাম্বার। আচ্ছা 34 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে? লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালারসে কি কি থাকে? লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালারসে কি কি থাকে? সো মনে রাখবা ভাইয়া লাল টম। সবাই আমার সাথে কমেন্ট করো, লাল টম। লালা রসে কি কি থাকে ভাইয়া? টম। লালা রসে কি কি থাকে? টম থাকে। টতে টায়ালিন, মতে মল্টেজ। টতে টায়ালিন, মতে মল্টেজ, লাল টম। লালা গ্রন্থিতে বা নিঃসৃত লালা রসে কি এনজাইম থাকে? কি কি থাকে? টম থাকে, লাল টম। সবাই আমার সাথে কমেন্ট করো, লাল টম, লাল টম। টায়ালিন আর মল্টেজ, টায়ালিন আর এটা কি বলতো? মল্টেজ। ওকে, আচ্ছা সো যেটা বললাম যে তোমরা যারা ভর্তি হতে চাও লেট করো না, বেশি সময় নাই। আমরা হচ্ছে এখন থেকে ইনশাল্লাহ পেইডে ক্লাস নেওয়া শুরু করে দিব। আমাদের অলরেডি পেইড এক্সাম শুরু হয়ে গেছে, বলছিলাম যে আজকে থেকে শুরু হবে, আজকে থেকে অলরেডি পেইড এক্সাম শুরু হয়ে গেছে। গতকালকে বোটানি ক্লাস হয়েছে, আজকে বোটানির উপর এক্সাম হয়েছে, এবং আগামীকাল থেকে ক্লাসও শুরু হয়ে যাবে আর কি। সো যারা ভর্তি হতে চাও অ্যাডমিশন পেজে মেসেজ দাও অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে। সেখানে এক্সট্রা ফ্যাসিলিটিস কি কি পাবা? 1 নাম্বার হচ্ছে তোমাকে এখানে সিক্রেট সাজেশন, যেটা হচ্ছে একেবারে তোমাকে গুছায় দেওয়া থাকবে, খুব সহজেই তুমি এটা পেয়ে যেতে পারবা। সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে তোমাকে লেকচার শিটগুলো প্রোভাইড করা হবে, এবং থার্ড যেটা সেটা হচ্ছে কি প্রতিদিন এক্সাম দিতে পারবা এবং সেগুলোর সলিউশন তোমাকে দিয়ে দেওয়া হবে। সো একটা রুটিন মাফিক হবে এবং পাশাপাশি ক্লাসও করতে পারবা। সো এটা একটা জাস্ট এক্সাম ব্যাচেরই ফি বা তারও কম। সো তোমরা যারা ভর্তি হতে চাও অ্যাডমিশন পেজে মেসেজ দিলেই হবে। ওকে, সো আজকে আর বেশি কথা বলবো না, কথা বলতে এমনি কষ্ট হচ্ছে। সো এরপরে আসি, ডায়াবেটিস কোন অঙ্গের রোগ? ডায়াবেটিস কোন অঙ্গের রোগ বলো তো? সালমান মাহমুদের সঙ্গে সবাই ভর্তি হয়ে যাও, থ্যাংক ইউ সালমান। আচ্ছা, ডায়াবেটিস কোন অঙ্গের রোগ? ডায়াবেটিস কোন অঙ্গের রোগ? দেখো ডায়াবেটিস, এটা আমি কিন্তু কুইজ দিছিলাম। ওকে, ডায়াবেটিসটা আমরা কিন্তু কুইজ দিছিলাম, যকৃত, বৃক্ক, প্লীহা নাকি অগ্নাশয়? বলো যকৃতটা কোথায়? তো ভাই মনে রাখবে ডায়াবেটিসটা হচ্ছে মেইনলি অগ্নাশয়। অগ্নাশয় যে গ্লুকাগন এবং ইনসুলিনের কারণেই তো মেইনলি কি হয় আমাদের ল্যাঙ্গার আছে ইনসুলিন। আমার কয়েকদিন আগে ডায়াবেটিসের উপর এক্সাম ছিল আর কি, ঠিক আছে, ডায়াবেটিস এবং হচ্ছে ইনসুলিনের উপর এক্সাম ছিল, মেডিসিনাল কেমিস্ট্রিতে এক্সাম ছিল আর কি, মেডিসিনাল কেমিস্ট্রি পার্ট 2-তে এই ডায়াবেটিস এবং ইনসুলিনের উপর এক্সাম ছিল। সো এই অগ্নাশয় বা এই অগ্নাশয় যে ওই যে বিটা কোষ আছে, সেখান থেকে যে ইনসুলিনের যে ইয়াটা হয়, এটার কারণে আমাদের কি হয় বলতো? মেইনলি ডায়াবেটিসটা হয় আর কি। ওকে, সো যখন আমাদের এই মেইনলি আমাদের কার সাথে সম্পর্কিত? এই যে যকৃত, বৃক্ক, এটা বৃক্ক হবে, বৃদ্ধ লেখছে আর কি, যকৃত, বৃক্ক, প্লীহা, এই কোনটার সাথে সম্পর্কিত না, সম্পর্কিত হয় কার সাথে? অগ্নাশয়ের সাথে। ওকে, আচ্ছা এরপরে যকৃতে আরবিসির হিমোগ্লোবিন ভেঙে কোনটি উৎপন্ন হয়? আরবিসি হিমোগ্লোবিন ভেঙে ভাইয়া কোনটা উৎপন্ন হয়? হিমোগ্লোবিন ভেঙে ভাই মনে রাখবে, একটা হচ্ছে বিলিরুবিন আর একটা হচ্ছে কি বলতো? বিলিভার্ডিন। সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবা যে বিলিরুবিনের কালারটা কি আর বিলিভার্ডিনের কালারটা কি, পরপর জানাবার কি। বিলিরুবিনের কালারটা কি, বিলিরুবিনের কালারটা কি আর বিলিভার্ডিনের কালারটা কি?
বিলি রুবিনের কালারটা কি আর বিলি ভার্ডিনের কালারটা কি, এটা একটু সবাই কমেন্ট করে জানাও। আচ্ছা, একজন কমেন্ট করছে ভাইয়া সিক্রেট সাজেশন দিয়ে। আচ্ছা দেখো, সিক্রেট সাজেশনে তোমার এখানে একটা ইয়ে আসতে পারে, যেটা সিক্রেট সাজেশন মানে ক্লাসের পিডিএফ দিয়ে কি সিক্রেট সাজেশন বানানো হয়। সো ফার্স্ট অফ অল, এই যে আমার লাস্ট যে আমি কেমিস্ট্রি ক্লাসটা নিয়েছিলাম সেকেন্ড পার্ট, ওটা নিয়ে আমি নিয়েছিলাম হচ্ছে এক্সামের আগের দিন, ঠিক আছে। এক্সাম মনে করো কালকে রাজশাহী বিশ্ববিদ্যালয় এক্সাম, আজকে হচ্ছে আমি কেমিস্ট্রি সেকেন্ড পার্ট ক্লাসটা নিয়েছিলাম, এবং এই কেমিস্ট্রি সেকেন্ড পার্ট ক্লাসটা আমি হচ্ছে নিয়েছিলাম হচ্ছে সিক্রেট সাজেশনে যে কেমিস্ট্রি সেকেন্ড পার্টটা ছিল ওইটারই কিছু কোশ্চেন নিয়ে আমি ক্লাসটা নিয়েছিলাম, যাতে তোমাদের যেহেতু সিক্রেট সাজেশন তোমরা পড়তেছো, পাশাপাশি আমি হচ্ছে ক্লাসটা নিয়ে তোমাদেরকে আরো সহজ করে দেওয়ার জন্য এই ক্লাসটা নিয়েছিলাম। তো এইটা ভাবার সুযোগ নাই যে সিক্রেট সাজেশন আর পিডিএফ একই জিনিস। আর এটা হচ্ছে কারণ সিক্রেট সাজেশনেও তোমাকে ইম্পর্টেন্ট এমসিকিউ তৈরি করা হয়, আর ক্লাসেও কি করা হয়, এই ইম্পর্টেন্ট এমসিকিউই সলভ করানো হয়, তাই না। সো তুমি যদি পেইডে থাকো, তোমার কাছে ক্লাস আর সিক্রেট সাজেশন দুটো একই জিনিস, তাই না। সো এখানে আরো বেশি কোশ্চেন থাকে, ওকে। সিক্রেট সাজেশনে ক্লাসেরও যে সকল কোশ্চেন থাকে এর থেকেও এক্সট্রা আরো কিছু কোশ্চেন থাকে, ওকে। সো তোমার কোশ্চেন কমন থাকতেই পারে, কারণ এমন তো না যে এই কোশ্চেনটা আমি ক্লাস ইম্পর্টেন্ট বলছি, সিক্রেট সাজেশনে না দিলে তো আবার সমস্যা। তো স্বাভাবিকভাবে দুই জায়গায় তুমি মিল পাবা, ওকে। আশা করি ক্লিয়ার। আচ্ছা, সো বিলি রুবিন এবং বিলি ভার্ডিনের কালারটা তোমাকে আস্ক করছিলাম। তো ভাইয়া মনে রাখবা, রুহু, এই যে তোমাদের হচ্ছে আমরা কি আগে জন্মগ্রহণ করার আগে আমরা কোথায় ছিলাম, রুহু হিসেবে ছিলাম না। সো মনে রাখবা ভাইয়া, রুহুদের সভা, রুহু সভা, রুহুদের সভা, মনে রাখবা কি রুহু সভা, ওকে। রুহু সভা, রুহু সভাতে কি হলো ভাইয়া, রুহুতে ভাইয়া বিলি রুবিন, বিলি রুবিনের হতে কি হলুদ, রুহু সভা, রুহু মানে কি বললাম যে আমরা জন্মগ্রহণ আগে কোথায় ছিলাম, রুহু হিসেবে ছিলাম। সো রুহু দিয়ে ভাইয়া রুহুদের সভা, দেখো রুহু সভা, রুহুতে কি হলো ভাইয়া বিলি রুবিন, রুহু হতে হলুদ, আর বিলি ভার্ডিন সভা সবুজ, বিলি ভার্ডিনের কালার কি হবে ভাইয়া, সবুজ হবে, ওকে। বিলি রুবিনের কালার কি হবে, হলুদ হবে, আর বিলি ভার্ডিনের কালার কি হবে ভাইয়া, সবুজ হবে আর কি, ওকে। তাহলে বিলি রুবিনের কালার কি, বিলি রুবিনের কালার হচ্ছে হলুদ, এবং বিলি ভার্ডিনের কালার কি, বিলি ভার্ডিনের কালার হচ্ছে সবুজ, ওকে। আচ্ছা, 37 নম্বর কোশ্চেন, নিচের কোনটিকে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড বলা হয়, নিচের কোনটিকে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড বলা হয়, মানে তোমার এই যে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, মানে বা এটাকে কি বলা হয়, যেটা আমাকে তোমার গ্যাস্ট্রিক রসক্ষরণে বাধা দেয় আর কি, ঠিক আছে। তো গ্যাস্ট্রিক রসক্ষরণে যেহেতু বাধা দিচ্ছে, এর জন্য আমরা এটাকে কি বলবো বলতো, এন্টারোগ্যাস্ট্রিন বলবো, কি বলবো, এন্টারোগ্যাস্ট্রিন, এন্টারোগ্যাস্ট্রিন বলবো, ঠিক আছে। গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইডকে আমরা কি বলবো, এন্টারোগ্যাস্ট্রিন বলবো, এন্টারোগ্যাস্ট্রিন বলবো আর কি, ওকে। আচ্ছা, এরপরে দেখি নেক্সট কোশ্চেনে যাই। ডি কোষ থেকে ক্ষরিত হরমোনের নাম কি, আমরা জানি যে আমাদের অনেকগুলো কোষ আছে আর কি। সো ডি কোষ থেকে কোনটা ক্ষরিত হয়, ডি কোষ থেকে কোনটা ক্ষরিত হয়, ডি কোষ আমাদের হচ্ছে যেই হরমোনটা ক্ষরিত করে সেটার নাম তোমাকে জানতে চাওয়া হয়েছে, সিক্রেটিন, গ্যাস্ট্রিন, সোমাটোস্ট্যাটিন নাকি এন্টারোকাইনিন, বলো এন্টারোকাইনিন কোনটা হবে অ্যান্সার। তো ভাই মনে রাখবা সুডো, সুডো নামে একটা গেম আছে না, সুডোকু নামে একটা গেম ছিল। সো সুডো মনে রাখবা, কি মনে রাখবা ভাইয়া, সুডো, সুডো, সুডোতে কি হলো ভাইয়া, সুতে ভাইয়া সোমাটোস্ট্যাটিন, আর ডতে কি বলবা ডি কোষ, সুডো, সুডো সোমাটোস্ট্যাটিন, আর ডিতে কি বলতো ডি কোষ, সোমাটোস্ট্যাটিন আর কি বলতো ডি কোষ, সোমাটোস্ট্যাটিন আর একটা কি বলতো ডি কোষ, সুডো সোমাটোস্ট্যাটিন, আর ডিতে কি বলতো ডি কোষ, সোমাটোস্ট্যাটিন আর হচ্ছে ডিতে কি বলতো ডি কোষ, সোমাটোস্ট্যাটিন আর হচ্ছে কি ডি কোষ, ওকে। আচ্ছা, এরপরে আসি ডি কোষ থেকে ক্ষরিত হরমোন কোনটা, সোমাটোস্ট্যাটিন। আচ্ছা, এরপরে মানুষের দ্বিতীয় মস্তিষ্ক নামে পরিচিত কোনটা, মানুষের দ্বিতীয় মস্তিষ্ক নামে পরিচিত কোনটা, আমরা জানি আমাদের মস্তিষ্ক তো মাথা, এটা আমরা সবাই জানি, বাট দ্বিতীয় মস্তিষ্ক কাকে বলা হয় এটা একটু কমেন্ট করে জানাও, মানুষের দ্বিতীয় মস্তিষ্ক কাকে বলা হয়। মানুষের দ্বিতীয় মস্তিষ্ক নামে পরিচিত কোনটা, বলো। তো
তো হ্যাঁ মাননা, মানুষের দ্বিতীয় মস্তিষ্ক বলা হয় কাকে? দ্বিতীয় মস্তিষ্ক বলা হয় এন্টেরিক স্নায়ুতন্ত্রকে। এন্টেরিক স্নায়ুতন্ত্রকে কি বলা হয়? দ্বিতীয় মস্তিষ্ক বলা হয় কাকে? এন্টেরিক স্নায়ুতন্ত্রকে কি বলা হয়? দ্বিতীয় মস্তিষ্ক। ওকে, 39 বি হবে না আপু, 39 এক্সট্রিনজিক না, এন্ট্রিক, এন্টেরিক, কি এন্টেরিক স্নায়ুতন্ত্র। ওকে আচ্ছা, ফ্রি দিতে ইনশাল্লাহ ফ্রি কন্টেন্ট যাবে, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ ফ্রি দেওয়ার। বাট তোমাদেরকে কিন্তু আমরা যথেষ্ট ফ্রি কন্টেন্ট দিচ্ছি, সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থেকে শুরু করে এখনো পর্যন্ত ফ্রি দিয়ে যাচ্ছি। সো ইনশাল্লাহ ফ্রিটা কন্টিনিউ করবো, বাট এক্সট্রা ফ্যাসিলিটিস বা আমাদের হচ্ছে যে সকল পেইড স্টুডেন্টরা আছে এদেরকে তো আমার এক্সট্রা কিছু দেওয়া লাগবে, যেহেতু বিভিন্ন ধরনের পরীক্ষায় অংশগ্রহণ করতেছে। সো স্বাভাবিকভাবে ওদের হাজিদানেশ আছে বা গুচ্ছ আছে, তো স্বাভাবিকভাবে ওদের জন্য আমাকে কিছু অ্যারেঞ্জ করতে হবে আর কি, যেহেতু একটা গাইডলাইনের দরকার আছে। কারণ ফি দিতে দিতে যতই দিন না কেন দিন শেষে দেখা যায় যে ছেলে পেলে আসলে ওইভাবে সিরিয়াসলি হয় না, বা আমিও ঠিকমতো কেয়ার করতে পারি না। তো দেখা গেছে যে একটা শেষ সময় একটা গাইডলাইনের দরকার আছে বা সব কিছু দরকার আছে, তো সেই জন্য আসলে পেইডটা খোলা। এখন হ্যাঁ আমি ফ্রিতেও দিব ইনশাল্লাহ, অ্যাডমিশন সব সময় তোমাদের পাশে সাপোর্ট দিয়ে যাবে, বাট পেইড আর কি এই এক্সট্রা ফ্যাসিলিটিসগুলো থাকবে, এটাই আর কি। সো তোমরা চাইলে ভর্তি হতে পারো, কোনো সমস্যা নাই। আর আমরা ডেডিকেশন নিয়ে অ্যাটলিস্ট আমার তরফ থেকে বা আমার টিচার প্যানেল যারা আছে, ডেডিকেশনে ইনশাল্লাহ কখনোই কমতি হবে না। আমরা হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করব, যেমন আমার হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিলাম, আরও টানা কিন্তু ক্লাস নিয়েই যাচ্ছে, ঠিক আছে, মাঝখানে নন স্টপ কোনো ব্রেক নাই, প্রতিদিনই চেষ্টা করতেছি আমাদের জন্য ক্লাস নেওয়ার। ওকে, তো তোমাদের জন্য সাপোর্ট দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আশা করি তোমাদের পাবলিক হওয়ার স্বপ্নটা পূরণ হবে। সেই জায়গা থেকে আসলে এত পরিশ্রম করা, এত কষ্ট করা, আমার আসলে সেদিন ক্লাস নিতে নিতে প্রায় বলা যায় যে গালের এখানে ছিলে গেছিলো বা ইয়া হয়ে গেছিলো, যার কারণে এখন আসলে কথা বলতে একটু সমস্যা হচ্ছে আর কি ভিতরে। সো এই কারণে আসলে বেশি কথা বলতেছি না, তারপরও আসলে ক্লাস যেহেতু নিতে হবে, তো তারপরও ক্লাস নিচ্ছি আর কি, টানা 4 দিন ধরে অলমোস্ট আমার ক্লাসে দেখতেছো তোমরা। সো তোমাদের জন্যই আসলে নেওয়া, মেইনলি চাচ্ছি যে যাতে তোমরা ভালো কন্টেন্টটা পাও বা তোমাদের জন্য হেল্পফুল হয়, যেহেতু আর বেশি সময় নাই, শেষের দিকে আছে, তোমাদের এই সময় ছেড়ে দেওয়া যায় না। সো সেখান থেকে আসলে এই কাজগুলো করা। অ্যান্ড আমার বিশ্বাস যে তোমাদের যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে বা আমার এখান থেকে যদি ফিডব্যাক পাও ভালো, অবশ্যই তোমরা আমার কোর্সে এনরোল করতে পারো, এবং তোমাদের ইচ্ছা। ওকে, কোনো সমস্যা নেই। এবং একটা জিনিস আমি বলে রাখতে পারি, এটুকু আমি বলে রাখতে পারি যে আমার মানে যে কোর্স ফিটা রাখছি এর থেকে অন্যান্য প্ল্যাটফর্ম, মানে আমার মতে অন্যান্য প্ল্যাটফর্ম, মানে আমি বড় প্ল্যাটফর্মগুলোর কথা বলতেছি না, সো এরকমই আর কি, এর থেকেও ডাবল বা তারও বেশি টাকা নিচ্ছে আর কি। সো আমি তোমাদেরই কথা চিন্তা করে শেষ সময় অল্প ফি রাখা হয়েছে। সো আশা করি এটা খুব একটা গায়ে বাঁধবে না। ওকে, সো এই জন্যই আর কি। সো আশা করি তোমরা ইনশাল্লাহ যারা ভর্তি হতে চাও ভর্তি হয়ে যাবা, ভাইয়ার গাইডলাইনে ফলো করলে ইনশাল্লাহ ভালো কিছু একটা হবে, এটুকু বিশ্বাস আমি তোমাদেরকে, বা এটুকু কথা তোমাকে আমি দিতে পারি। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই। কোন ধরনের রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে? এটা আমি তোমাদের আগেই বলছি, আলিফ অ্যান্টিবডি, আলিফ, আলিফের আতে অ্যান্টিবডি, আর লিফতে কি বলতো? লিম্ফোসাইট, ঠিক আছে। আলিফ অ্যান্টিবডি আর লিফে কি বলতো? লিম্ফোসাইট। অ্যান্টিবডি আর লিফে কি বলতো? লিম্ফোসাইট। ওকে, অ্যান্টিবডি আর কি বলতো? লিম্ফোসাইট। ওকে, অ্যান্টিবডি আর কি বলতো? লিম্ফোসাইট। আচ্ছা, এরপরে দেখো আলিফ কমেন্ট করো তো, সবাই আলিফটা কমেন্ট করে ফেলো। এরপর রক্তরসে বা প্লাজমায় পানির পরিমাণ শতকরা কত? রক্তরস বা প্লাজমায় পানির পরিমাণ শতকরা কত? বলো, রক্তরস বা প্লাজমায় পানির পরিমাণ শতকরা কত? ওকে, হ্যাঁ নিব ম্যাথ ক্লাস, কালকে ফিজিক্স ক্লাস আছে, একদিনে তো ম্যাথ ফিজিক্স দুইটা ক্লাস নেওয়া যায় না। আজকে আপাতত ফিজিক্স নিচ্ছি, আজকে হচ্ছে বায়োলজি নিচ্ছি, কালকে ফিজিক্স ক্লাস, তারপরে ম্যাথ ক্লাস। ওকে, নূপুর বাজে কোথায়? নূপুর বাজে কই? এটা ঘড়ির আওয়াজ, হয়তো বা ঘড়ির আওয়াজ পাচ্ছ। আর বাইরে পোকা ডাকতেছে, অথবা পোকার আওয়াজ পাচ্ছ। আচ্ছা,
এখন দেখো রক্তরস বা প্লাজমায় পানির পরিমাণ শতকরা কত? ভাই রক্তরস বা প্লাজমায় পানির পরিমাণ শতকরা এটা তোমরা জানোই যে 90 থেকে 92%, 90 থেকে 92%। আচ্ছা একজন বলছে ভাইয়া কোর্স ফি কত? কোর্স ফি তুমি হচ্ছে এখন যেহেতু ডিসকাউন্টে চলতেছে, সো তুমি পেজে মেসেজ দিলে তোমাকে ডিসকাউন্ট ফিটাই বলে দিবে, বাট কালকের জন্য আবার আরেকটা ফি হয়ে যাবে। সো দেখা যাচ্ছে যেহেতু আমি এটা ইউটিউবে আপলোড দিচ্ছি সেই জন্য আমি ফিটা এখন বলতেছি না, সো ফিটা তোমরা পেজে মেসেজ দিলেই হবে। সো ওকে আচ্ছা ভাই ম্যাথ ক্লাস কি আপনি নেবেন? ভাই ম্যাথ ক্লাস আমি নিব না, ম্যাথ ক্লাসের জন্য টিচার আছে, আমি নিতে পারতাম, বাট আমি আসলে এখন ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজির উপরে বেশি ফোকাস দিচ্ছি। যদিও আমি একসময় ফিজিক্স এবং ম্যাথে অনেক ভালো পারতাম, বাট এখন আসলে একটা দিকেই থাকতে যাচ্ছি, কেমিস্ট্রি এবং বায়োলজি। ওকে আচ্ছা সো দেখো রক্তরস বা প্লাজমায় পানির পরিমাণ কত? 90 থেকে 92%। ঠিক আছে, রক্তরস বা প্লাজমায় পানির পরিমাণ 90 থেকে 92%। এবং ম্যাথ ক্লাস যারা নিবে তারা অনেক এক্সপিরিয়েন্স এবং তারা অনেক ভালো ক্লাস নেবে, তুমি করে দেখতে পারো, ইউটিউবে আপলোড দেওয়া আছে আর কি। ওকে আচ্ছা সো অ্যান্সার কোনটা হবে? 90 থেকে 92%। ওকে অনেক কথা হইলো। আচ্ছা পূর্ণবয়স্ক মানুষের সমগ্র রক্তে লৌহ থাকে কত পার্সেন্ট? একজন পূর্ণবয়স্ক মানুষ মনে করো তোমার রক্তে লৌহের পরিমাণ কত? লৌহের পরিমাণ বা আয়রনের পরিমাণ কত? আয়রনের পরিমাণ বলো, আয়রনের পরিমাণ কত থাকে? আয়রনের পরিমাণ কত? আয়রনের পরিমাণ ও এটা হচ্ছে নূপুরের আওয়াজ না, ওটা হচ্ছে পোকার আওয়াজ। বাইরে হচ্ছে জোনাকি পোকা না কোন পোকা ডাকতেছে, ওইটার আওয়াজ মনে হয় তোমরা পাচ্ছ আর কি। ওকে আচ্ছা তো যেটা বলতেছিলাম, পূর্ণবয়স্ক মানুষের সমগ্র রক্তে লৌহ থাকে কতটুকু? লৌহ থাকে ভাই 4 গ্রাম। সবাই গ্রামটা কমেন্ট করবা। 4 গ্রাম লৌহ থাকে। কতটুকু লৌহ থাকে? 4 গ্রাম। ওকে কত গ্রাম লৌহ থাকে? 4 গ্রাম লৌহ থাকে। ওকে 4 গ্রাম লৌহ থাকে। আচ্ছা এটা তোমরা জানবা যে 4 গ্রাম লৌহ থাকে, এটা জানা উচিত। 4 থেকে 5 গ্রাম লৌহ থাকে, সো 4 গ্রাম লৌহ থাকে। আচ্ছা এখানে কি 3 গ্রাম করে দিছে নাকি বইয়ে? আমি তো জানি 4 গ্রাম। ওকে 4 গ্রামই তো, 4 থেকে 5 গ্রামই তো। তোমরা 3 গ্রাম দিয়ে নতুন বই কি 3 গ্রাম নাকি? আচ্ছা আচ্ছা দেখো তো এখানে আবার একটা কথা আছে, আলিম স্যারের বই দিয়ে যদি হয়, আলিম স্যারের বই, এটা আসলে একটা কনফিউজিং কোশ্চেন। আলিম স্যারের বই দেওয়া আছে বা 2.5 গ্রাম দেওয়া আছে আমাদের সময় যেটা ছিল, বা রিসেন্ট বই আমি যতদূর দেখছি আলিম স্যারের বই হচ্ছে 2.5 গ্রাম দেওয়া ছিল, আর হচ্ছে তোমার আজমল স্যারের বই হচ্ছে 4 থেকে 5 গ্রাম দেওয়া ছিল। তো সব মিলে 4 গ্রামটা হয় অ্যান্সার। এখন যদি দেখো যে 3 গ্রাম আসে, নতুন বই যদি 3 গ্রাম দেওয়া থাকে তাহলে 3 গ্রাম। ওকে 4 গ্রাম, হ্যাঁ 4 গ্রামই তো হবে। 3 গ্রাম কে বলছো? 4 গ্রামই হবে। ওকে 4 গ্রাম হবে, অথবা কত গ্রাম? 2.5 গ্রাম যদি থাকে কখনো অপশন 2.5 গ্রাম হবে, তাহলে বুঝতে পারবা যে এটা আলিম স্যারের বই দিয়ে করছে। ওকে যেহেতু ভগ্নাংশ করে দিছে। এরপরে হৃৎপিণ্ডের মাধ্যমে মায়োজেনিক রেসপন্স বিদ্যুৎ প্রবাহের সঠিক গতিপথ। ঠিক আছে, গতিপথ তোমাকে জানতে চাওয়া হয়েছে। হ্যাঁ ঝিঝি পোকা, হ্যাঁ ঠিক আছে। ওকে হৃৎপিণ্ডের মায়োজেনিক হৃদস্পন্দন বিদ্যুৎ প্রবাহের সঠিক গতিপথ। ঠিক আছে, তোমার বিদ্যুৎ প্রবাহের গতিপথ জানতে চাওয়া হয়েছে। তো ভাই মনে রাখবা এই যে এসএন কে কি বলা হয়? প্রাকৃতিক পেসমেকার বলা হয় না? এসএন কে কি বলা হয়? প্রাকৃতিক পেসমেকার বলা হয়। ঠিক আছে, এসএন কে কি বলা হয়? প্রাকৃতিক পেসমেকার। এসএন কে কি বলা হয়? প্রাকৃতিক পেসমেকার বলা হয়। এই প্রাকৃতিক পেসমেকারকে আবার বলা হয় কি বলতো? বাপ বলা হয়। কি বলা হয়? বাপ বলা হয়। কি বলা হয়? প্রাকৃতিক পেসমেকারকে আবার কি বলা হয় বলতো? বাপ বলা হয়। ঠিক আছে, এসএন কে কি বলা হয়? প্রাকৃতিক পেসমেকার, বা কি বলা হয় বলতো? বাপ বলা হয়। প্রাকৃতিক পেসমেকার, তাহলে এসএন কে কি বলা হয়? বাপ বলা হয়। ঠিক আছে, এসএন সবাই একটু ক্লাসে মনোযোগ দাও। এসএন এস তে হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল নোড, এ তে হচ্ছে এভিয়ান নোড, আর বাপতে কি ভিয়া? বাতে হচ্ছে বান্ডল অফ হিজ, আর পিতে কি বলতো? পার্কেনজি তন্তু। তো সবাই কমেন্ট করো এস এ বাপ। ঠিক আছে, এস এ বাপ, এটা একটু সবাই কমেন্ট করো। সাইনোঅ্যাট্রিয়াল নোডের এসএন এর সংক্ষিপ্ত রূপ এস এ। এস এ তে কি হলো? এসএন, এর এতে হচ্ছে এভিয়ান,
আর বাতে কি বান্ডেল অফ হিজ, আর পথে কি পার্কেনজি তন্তু। এই সিরিয়ালটা তুমি ফলো করবা। এসএন এর পর কি আছে এভিএন আছে, বাতে বান্ডেল অফ হিজ আর পথে কি পার্কেনজি তন্তু। তাহলে এই সিরিয়ালটা মেইনটেইন করছে। তাহলে অ্যানসার কোনটা হবে, অ্যানসার হবে গ নাম্বারটা। 43 অ্যানসার কোনটা হবে ভাইয়া, 43 অ্যানসার হবে গ নাম্বার। 44 বর্তমানে কোন পরীক্ষার সাহায্যে হৃৎপিণ্ডের রক্তনালীতে কোনো ব্লক আছে কিনা তা দেখা যায়। হৃৎপিণ্ডের রক্তনালীতে কোনো ব্লক আছে কিনা সেটা দেখা যায় কিভাবে বলো তো। হৃৎপিণ্ডের রক্তনালীতে কোনো ব্লক আছে কিনা সেটা দেখা যায় কিভাবে, এটা ভাই মনে রাখবে যে মানুষ কি করে ইনস্টাগ্রামে কি করে দেয় বলো তো, ব্লক করে দেয় না। ইনস্টাগ্রামে কি করে দেয় বলো তো, ইনস্টাগ্রামে কি করে দেয়, এই যে একজন আরেকজনকে কি করে দেয় বলো তো, ইনস্টাগ্রাম বা টেলিগ্রাম যেখানেই হোক ইনস্টাগ্রামে কি করে দেয়, ব্লক করে দেয়। এই যে কোনো ব্লক আছে কিনা এটা জানার জন্য আমাকে কি করতে হবে, ইনস্টাগ্রাম বা এনজিওগ্রাম আমাকে কি করতে হবে বলতো, ইনস্টল করতে হবে। ইনস্টাগ্রাম বা এনজিওগ্রাম, ইনস্টাগ্রাম বা কি মনে হবে বলতো, এনজিওগ্রাম। ওকে। 45 হৃদযন্ত্রের রোগ নির্ণয়ের প্রাথমিক পরীক্ষা কোনটা। প্রাথমিক পরীক্ষা কোনটা তোমার, প্রাথমিক পরীক্ষা কোনটা, ঠিক আছে। প্রাথমিক পরীক্ষা তোমার প্রাথমিক, তুমি যখন মনে করো প্রাইমারি স্কুলে পড়তা বা তখনই তুমি হচ্ছে এবিসিডি উল্টা পাল্টা লিখতা, তুমি কি লিখতা ইএফজি লিখতা না, ইএফজি না লিখে তুমি লিখতা কি ইসিজি লিখতা, কি লিখতা ইএফজির পরিবর্তে তুমি কি লিখতা ইসিজি লিখতা, কি লিখতা ইসিজি। ইএফজি না, ইএফ এর জায়গায় তুমি কি লিখতা সি লিখতা, ঠিক আছে। ইসিজি, ইসিজি। প্রাথমিক পরীক্ষা কোনটা, ইসিজি। প্রাথমিক পরীক্ষা কোনটা ভাইয়া, ইসিজি কে কি বলা হয়, প্রাথমিক পরীক্ষা। প্রাথমিক পরীক্ষা কোনটা, ইসিজি। প্রাথমিক পরীক্ষা ইসিজি। 8 বছরের শিশুর ফুসফুসে অ্যালভিওলাসের সংখ্যা কত। 8 বছরের শিশু, ভাইয়া মনে রাখবা 8 বছরের শিশুর ফুসফুসে অ্যালভিওলাসের সংখ্যা কত মিলিয়ন ভাইয়া, 300 মিলিয়ন। কত মিলিয়ন, 300 এম, ঠিক আছে 300 মিলিয়ন। তাহলে 300 মিলিয়ন, তাহলে অ্যান্সার কোনটা হবে 300 মিলিয়ন। 8 বছর শিশুর অ্যালভিওলাসের সংখ্যা কত মিলিয়ন, সবাই একটু নাম্বারটা কমেন্ট করো। 300 মিলিয়ন। কত মিলিয়ন, 300 মিলিয়ন, ঠিক আছে 300 মিলিয়ন। তাহলে অ্যালভিওলাস 8 বছর শিশুর ফুসফুসে অ্যালভিওলাসের সংখ্যা কত মিলিয়ন ভাইয়া, 300 মিলিয়ন। কত মিলিয়ন, 300 মিলিয়ন। রক্তের মাধ্যমে বেশিরভাগ কার্বন ডাই অক্সাইড কোন প্রক্রিয়ায় পরিবাহিত হয়। কার্বন ডাই অক্সাইড কিসের মাধ্যমে, প্লাজমার সাথে, হিমোগ্লোবিনের সাথে, নাকি বাইকার্বনেট রূপে, নাকি অধক্ষেপণ রূপে, কোন রূপে বেশি পরিমাণে প্রবাহিত হয় বলো তো। আচ্ছা দেখো ভাইয়া, কার্বন ডাই অক্সাইড বেশি বলছি কি, বেশিরভাগ, বেশিরভাগ ব ব, ঠিক আছে মনে বা ব ব, বেশিরভাগ বাইকার্বনেট, ব ব, বেশিরভাগ বাইকার্বনেট, বেশিরভাগ কোন রূপে ভাইয়া, বাইকার্বনেট রূপে, ব ব, বেশিরভাগ বাইকার্বনেট। ভাই কত পার্সেন্ট বলতো, পার্সেন্টেজটা একটু সবাই কমেন্ট করে জানাও তো, যে বাইকার্বনেট রূপে ভাই কত পার্সেন্ট হয়, বাইকার্বনেট রূপে ভাই কত পার্সেন্ট হয়, এটা একটু কমেন্ট করে জানাও। বাইকার্বনেট রূপে কত পার্সেন্ট, এটা একটু সবাই কমেন্ট করে জানাও। বাইকার্বনেট রূপে কত পার্সেন্ট, এটা একটু সবাই কমেন্ট করে জানাও। আমি একটু লিখে দিই, দরকার হলে তোমাদের যদি মনে না থাকে, যাতে জন্য 65%। ওকে, তোমরা কমেন্ট করতে করতে আমি একটু আগাই। আচ্ছা, মুখমণ্ডলীয় অস্থির মোট সংখ্যা কয়টা, মুখমণ্ডলীয় অস্থির মোট সংখ্যা কয়টা বলো, মুখমণ্ডলীয় অস্থির মোট সংখ্যা কয়টা। দেখো মুখমণ্ডলীয় অস্থির ভাই মোট সংখ্যা হচ্ছে, মুখমণ্ডলে আমরা কি করি বলতো, চর্বণ করি, কি করি, চর্বণ করি। চর্বণ দিয়ে মনে হবে 14, ঠিক আছে। মুখমণ্ডলের মুখ যেহেতু চর্বণ করি যেন 14, ঠিক আছে। তাহলে মুখমণ্ডলীয় অস্থির সংখ্যা কয়টা হবে ভাইয়া, 14টা। কয়টা হবে, 14টা। কয়টা হবে, 14টা।
ওকে, মুখমণ্ডলীয় অস্থির মোট সংখ্যা কয়টা? 14টা। ওকে, আচ্ছা 65%। ওকে, আচ্ছা এরপরে আছে অস্থির গঠনের উপাদানে কোনটা কোনটা থাকে বলো তো? 49 আছে, তারপর 49 নম্বর কোশ্চেন आंसर দাও যে 49 आंसर কোনটা হবে? দেখো মুখমণ্ডলীয় অস্থির মোট সংখ্যা হচ্ছে, মুখমণ্ডলে যে আমরা কি করি বলতো, চর্বণ করি মুখমণ্ডলে আচ্ছা এবার দেখো অস্থির গঠনের উপাদান কোনটা? অস্থির গঠন উপাদান, হ্যাঁ পারো, সমস্যা নাই, এগুলা এইচএসসি 25 ব্যাচ তুমিও করতে পারবা, সমস্যা নাই। অবজেক্টিভ এমসিকিউ সব ক্ষেত্রেই লাগে। ওকে, 49 নাম্বার দেখো ভাই, আমরা অস্থিতে ভাই আমরা জানি যে অস্থিতে কি থাকে বলতো? অস্থিকে আমরা জানি যে ক্যালসিয়াম খেতে হয়, ক্যালসিয়ামের অভাবে অস্থি কি হয়ে যায়? ভেঙে যায়, বা অস্থি কি হয়ে যায়? আমার ভঙ্গুর হয়ে যায়। তোমার যখন মনে করবা যে হাতে পায়ে তুমি জোর পাচ্ছ না, বা হাঁটতে পারতেছো না, পাহাড়ে উঠতে পারতেছো না, তোমার কি হাড়ে জোর কম, তো তখন কি দেওয়া হয় বলতো? ক্যালসিয়াম ট্যাবলেট দেওয়া হয়। কিসের ট্যাবলেট দেওয়া হয়? ক্যালসিয়ামের ট্যাবলেট দেওয়া হয়। কিসের ট্যাবলেট দেওয়া হয়? ক্যালসিয়ামের ট্যাবলেট দেওয়া হয়। সো অস্থির গঠনের উপাদান থাকে কোনটা ভাইয়া? ক্যালসিয়াম। আর কোনটা থাকে বলতো? পানি। ক্যালসিয়াম আর পানি, ক্যালসিয়াম আর কি বলতো? পানি। আচ্ছা 50 নাম্বার, ক্যালকেনিয়াস অস্থি পাওয়া যায় কোথায়? ক্যালকেনিয়াস অস্থি পাওয়া যায় কোথায়? এটা একটু সবাই কমেন্ট করে জানাও তো যে ক্যালকেনিয়াস অস্থি পাওয়া যায় কোথায়? এটা একটু সবাই কমেন্ট করে জানাও যে ক্যালকেনিয়াস অস্থি পাওয়া যায় কোথায়? ওকে, আচ্ছা একটু সবাই কমেন্ট করে জানাও। ওকে, মেডিকেলের জন্য কি কোনো ক্লাস করেন ভাইয়া? এটা মেডিকেলের জন্য হেল্পফুল হবে, একটু কিছুদিন পরে আমাদের এইচএসসি প্রোগ্রাম শুরু হবে আর কি, তখন ইনশাল্লাহ হবে। ওকে, আচ্ছা আমি একটু ফাইলটা ইম্পোর্ট করি। আমার এই যে স্লাইড ম্যান এই তোমাদের করতে করতে কোশ্চেন করতে করতে টাইম লেগে গেছিলো আর কি, এই জন্য আমাকে ফার্স্টে 50টা সাবমিট করছে, বাকিটা আর কি এখন দিছে। আমি একটু এটা ওপেন করতেছি, 1 মিনিট অপেক্ষা করো। ওকে, চলে আসছে। আচ্ছা এটা 58 না, আমরা 50 নাম্বার কোশ্চেন ছিলাম, 50-এ যাই। ওকে 52 ওকে, দেখো ক্যালকেনিয়াস, দেখো ক্যালকেনিয়াস কোথায় পাওয়া যায়? তো ভাইয়া মনে রাখবা কালকে টেলাস, এটা মনে রাখবা কালকে টেলাস কিউ বাই নেভি কিনেছিল, এটা হচ্ছে পায়ের অস্থিগুলার নাম। কালকে টেলাস কিউ বাই নেভি কিনেছিল। ক্যালকেনিয়াস, টেলাসে টেলাস, কিউবাইতে হচ্ছে কিউবয়েড, নেভিতে নেভিকুলার, কিনেছিল তে কি বলতো? কুনিফর্ম। ঠিক আছে, কুনিফর্মের সংখ্যা আবার কয়টা ভাইয়া? কুনিফর্মের সংখ্যা আবার 3টা। ঠিক আছে, এটা সবাই কিসের অস্থি? এইসব ক্যালকেনিয়াস অস্থিগুলো কোথায় পাওয়া যায়? পায়ের অস্থি। ঠিক আছে, পায়ের অস্থিগুলোর নাম কি? কালকে টেলাস কিউ বাই নেভি কিনেছিল, নেভি মানে কিনেছিল আর কি। ঠিক আছে, যাই হোক নেভি কি সেটা না, কালকেতে হচ্ছে ক্যালকেনিয়াস, টেলাসে টেলাস, কিউবাইতে কিউবয়েড, নেভিতে নেভিকুলার, আর কিনেছিলতে কি? কুনিফর্ম। আর সবগুলো হচ্ছে একটা একটা, কুনিফর্ম আবার কয়টা থাকে? 3টা থাকে আর কি। ওকে, আচ্ছা তাহলে পায়ে হবে, তাহলে आंसर কোনটা হবে? পায়ে। আচ্ছা কোন ট্রাইসেপস পেশি ভাঁজ করা বাহুকে সোজা হতে সাহায্য করে? আরেকটা কোশ্চেন আছে দেখো, আচ্ছা এটা আগে আমরা এটা শেষ করি তারপরে আসি। দেখো কোন ট্রাইসেপস পেশি ভাঁজ করা বাহুকে সোজা হতে সাহায্য করে? ভাঁজ করা বাহুকে সোজা হতে সাহায্য করে, আর আরেকটা কিন্তু আছে প্রসারিত হতে সাহায্য করে। একটা আছে সামনে প্রসারিত হতে সাহায্য করে কে, আর একটা আছে কি ভাঁজ করা বাহুকে সোজা হতে সাহায্য করে কে? ঠিক আছে,
আচ্ছা, সো দেখো ভাঁজ করা বাহুকে সোজা করতে সাহায্য করে হচ্ছে কোনটা, ট্রাইসেপস। আর যেহেতু এটা এক্সটেন্ড করতেছে মানে কি, দেখো ভাঁজ হয়ে আছে মানে কি, এটা তোমার হচ্ছে ভাঁজ হয়ে আছে, এখন তুমি এটা বড় করলা মানে সোজা করলা মানে কি হইলো, এটা এক্সটেন্ড হলো। এক্সটেনসর পেশি, কোন পেশি সোজা হতে সাহায্য করে, কোন পেশি, এক্সটেনসর পেশি। তাহলে ট্রাইসেপস পেশি ভাঁজ করা বাহুকে কি করতে সাহায্য করে, সোজা করতে সাহায্য করে, এক্সটেন্ড করতেছে মানে কি করতেছে, এক্সটেন্ড মানে কি সম্প্রসারিত বা বড় করে, কোন পেশি, এক্সটেনসর পেশি। ওকে, আচ্ছা 52 নাম্বার, আর ডেল্টয়েড পেশি সামনে প্রসারিত হতে সাহায্য করে, সামনে প্রসারিত, সোজা করতে সাহায্য করে কি, এক্সটেনসর, আর সামনে প্রসারিত হতে সাহায্য করে কে, ডেল্টয়েড। ডেল্টয়েড পেশির এক্সাম্পল কি ভাইয়া, অ্যাবডাক্টর, বিডি। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো কি, বিডি। বি তে কি ভাইয়া, অ্যাবডাক্টরের বি আছে না, অ্যাবডাক্টর আর অ্যাডাক্টরের মধ্যে পার্থক্য কি, অ্যাবডাক্টরে ভাইয়া বি আছে, তো বিডি কমেন্ট করতে বলছি। বিডি তে কি ভাইয়া, বিডি সবাই কমেন্ট করো। বি তে ভাইয়া অ্যাবডাক্টরের বি, আর ডি তে কি ভাইয়া, ডেল্টয়েড। ডি তে কি ভাইয়া, ডেল্টয়েড পেশি। ওকে, আচ্ছা তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে এ নাম্বারটা। এরপর আমাদের পায়ের গোড়ালিতে লিভার থাকে, পায়ে কোন শ্রেণীর লিভার থাকে বলো, ফার্স্ট সেকেন্ড থার্ড, বলো ফার্স্ট সেকেন্ড নাকি থার্ড, কোন লিভার থাকে আমাদের পায়ে? তো ভাইয়া মনে রাখবা আমাদের কোথায় প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার এবং তৃতীয় শ্রেণীর লিভার কোনটা কোথায় থাকে। সো আমরা কি হিসাব করি, মাথা, হাত, তারপরে কি পা বলি। সো তুমি এক্ষেত্রে মনে রাখবা ভাইয়া মাথা, পা, হাত। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো, মাথা থেকে ডাইরেক্ট যাবা কোথায়, পা। ঠিক আছে, মাথার পর যাবা কোথায়, ডাইরেক্ট পাতে, তারপর আসবা কোথায়, হাতে আসবা, মাথা, পা, হাত। আচ্ছা যেটা বলতেছিলাম মাথা, পা, হাত, তো মাথা কি ফার্স্ট শ্রেণী লিভার, পা হচ্ছে কি সেকেন্ড শ্রেণী লিভার, আর হাত হচ্ছে কি থার্ড শ্রেণী লিভার। সবাই কমেন্ট করো মাথা, পা, হাত। ওকে, মাথা, পা, তারপরে কি বলো তো, হাত, মাথা, পা, হাত, মাথা, পা, হাত। ওকে, মাথার পর পা, তারপরে কি হাত। সো মাথা হচ্ছে ফার্স্ট শ্রেণীর লিভার, পা হচ্ছে সেকেন্ড শ্রেণীর লিভার, আর হাত হচ্ছে কি থার্ড শ্রেণীর লিভার। আমরা বলি মাথা, হাত, পা, বাট এখন তুমি বলবা কি মাথা, পা, হাত। তাহলে দেখো পায়ের গোড়ালি, পা কোথায় আস করছে, পা মানে কোনটা, দ্বিতীয় শ্রেণীর লিভার। ওকে, অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে বি নাম্বারটা। ভাই আগের এমসিকিউটা একটু দেখান প্লিজ। আচ্ছা আগের এমসিকিউটা হচ্ছে ডেল্টয়েড পেশি, ডেল্টয়েড পেশি কোনটা, বি ডি। অ্যাবডাক্টরে দেখো ভাই বি কথাটা আছে, অ্যাবডাক্টর এবং অ্যাডাক্টরের মধ্যে পার্থক্য কি, বিটা পার্থক্য। তাহলে অ্যাবডাক্টর আমি বিডি কমেন্ট করতে বলছিলাম, বিতে ভাই অ্যাবডাক্টরের বিটা, আর ডিতে কি ডেল্টয়েড পেশিটা। ওকে, তাহলে বি ডি। ওকে, আচ্ছা শেষ। আচ্ছা নেক্সট কোশ্চেন আসি, মেন্ডেল তার মটরশুটি গবেষণায় কত জোড়া বাহ্যিক বিপরীতধর্মী বৈশিষ্ট্য মূল্যায়ন করেছিলেন, বলো কত জোড়া তোমার মটরশুটি নিয়েছিল, মেইন কথা। এবার দেখো মেন্ডেল তার মটরশুটি গবেষণায় কত জোড়া বাহ্যিক বিপরীতধর্মী, মনে রাখবে 7 জোড়া, কত জোড়া, 7 জোড়া বা 14টা, 7 জোড়া বা 14টা। সবাই একটু নাম্বারটা কমেন্ট করো, 7 কেউ কমেন্ট করো না ভাইয়া, 7 জোড়া কমেন্ট করো, আর না পারলে 14টা কমেন্ট করো। ঠিক আছে, কারণ পরীক্ষা হলে 7 দিয়ে দিলে তখন প্যাচ লেগে যাবে। সো জোড়া এটা কি 7 না, কিন্তু এটা হচ্ছে 7 জোড়া বা 14টা, 7 জোড়া বা 14টা। ওকে, আচ্ছা একজন বলছে 51 নম্বর রিপিট করতে, আচ্ছা সমস্যা নাই, তুমি ক্লাস শেষে 51 নম্বরটা দেখে নিও, ভালো মতো ইয়া করে দিছি, তুমি এখন এইটাই ফোকাস দাও তাহলে কাজে হবে। ওকে, সে 51 নম্বর পরে। আচ্ছা 55, পরিপূরক জিনের ফিনোটাইপিক অনুপাত কত, পরিপূরক জিনের ফিনোটাইপিক অনুপাত করো। তবে পরিপূরক জিনের ফিনোটাইপিক অনুপাত তোমাকে আস্ক করা হয়েছে। তবে পরিপূরক জিন মনে রাখবে 9 এর পরিপূরক কত, 7। মনে রাখবে 9 এর পরিপূরক কত, 7। সবাই কমেন্ট করো কি 9 এর পরিপূরক 7। তাহলে ভাই পরিপূরক জিন বললে কত হবে, 9:7। পরিপূরক জিন বললে ভাই কত হবে, 9:7। ওকে, ঠিক আছে। তারপরে দ্বৈত বললেও কত হবে, 9:7। দ্বৈত মানে কত, 2 দিয়ে ভাগ হবে। তো
তো 16কে 2 দ্বারা ভাগ করতে হবে, কারণ আমরা যে টোটাল যোগফল আমাদের 16 আসে, তো 16কে 2 দ্বারা ভাগ করলে 8 পাই, 8 এর থেকে 1 যোগ করবা 9 আসবে, 8 এর থেকে 1 বিয়োগ করবা কত আসবে 7 আসবে আর কি। তাহলে পরিপূরক জিন আর হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস দুইটারই অনুপাত কত 9:7। তাহলে অ্যানসার কোনটা হবে 9:7। 56 নাম্বার, XXO পদ্ধতিতে লিঙ্গ নির্ধারিত হয় কোন পর্বের প্রাণীতে? মানুষ, ফড়িং, কচ্ছপ, বানর। বলো XXO পদ্ধতিতে। মানুষে তো হবেই না, কারণ মানুষে হয় কি XXY পদ্ধতিতে। ওকে আচ্ছা, তো এখানে মনে করো যে একটা ফড়িং আসছে, বুঝছো? এই ফড়িংটাকে আমি কি করলাম মনে একবার ধরে রাখলাম। তো তুমি বলো না ফড়িং ছেড়ে দাও, ফড়িং ছেড়ে দাও। সবাই আমার সাথে কমেন্ট করো, ফড়িং ছেড়ে দিও, ফড়িং ছেড়ে দিও। ফড়িং ছেড়ে দিও হচ্ছে XXO পদ্ধতির ক্ষেত্রে মনে রাখো ভাইয়া, ফড়িং ছেড়ে দিও, ফড়িং ছেড়ে দিও। ফড়িংতে কি হলো ভাইয়া? ঘাস ফড়িং। ছেড়ে দিয়ে হচ্ছে ভাইয়া ছাড় পোকা। আর দিওতে কি ভাইয়া? দিওতে হচ্ছে ডায়োস্কোরিয়া। দিওতে কি ভাইয়া? ডায়োস্কোরিয়া। দিও, DIO। ঠিক আছে, ফড়িং ছেড়ে দিও, ফড়িং ছেড়ে দিও। ভাইয়া ব্লগটা খুলে দেন প্লিজ। তোমাকে ব্লগ কে দিছে? আমি তো দিই নাই, আমি তো ক্লাস নিচ্ছি, আমি তো আমার কাছে এখন ফোনে এখন আমি সানজিৎ আইডিটা দিয়ে দেখতেছি আর কি। তো তোমাকে ব্লগ কে দিছে আমি তো জানি না ঠিক, আর ব্লগ দেওয়ার কারণটাও তো আমি জানি না, ব্লগ কেন দিছে এটাও তো আমি বুঝলাম না। আচ্ছা যাই হোক, ফড়িং ছেড়ে দিয়ে হয়তো বা মডারেটর যারা আছে তারা হয়তো বা কোনো আনইউজুয়াল অ্যাক্টিভিটিস পাইছে, যার কারণে হয়তো বা ব্লগ দিতে পারে। আচ্ছা, ফড়িং ছেড়ে দিও, তাহলে অ্যান্সার কোনটা হবে? ফড়িং। তাহলে অ্যান্সার কোনটা হবে? ফড়িং। ওকে আচ্ছা, ফড়িং ছেড়ে দিও বলছিলাম XXO পদ্ধতি। সমস্ত দেহে ঘন লোমের উপস্থিতিতে হয় কোনটির কারণে? ঘন লোম। তবে ঘন মানে কি? হাইপার। কম হইলে তো হাইপো হইতো, তাই না? হাইপার, হাইপার তোমার অনেক টেনশন হচ্ছে, হাইপার টেনশন, অনেক বেশি টেনশন। ওকে সো দেখো, ফড়িং ঘন লোম, ঘন লোম মানে কি ভাইয়া? হাইপার। ঘন মানে কি? হাইপার কথাটা থাকবে যেহেতু ঘন আছে। সো হাইপার মানে কি? হাইপার, হাইপার কথাটা আছে হাইপার ট্রাইকোসিস, হাইপার ট্রাইকোসিস। ওকে তাহলে আনসার কোনটা হবে? 57 আনসার বি নাম্বারটা, হাইপার ট্রাইকোসিস। 58, কত ভাগ জিনের কারণে মানুষ শিম্পাঞ্জি হতে আলাদা? বলে যে অনেকে আছে না শিম্পাঞ্জি, মানুষ আর শিম্পাঞ্জির মধ্যে কিন্তু পার্থক্য। তুমি যদি শিম্পাঞ্জি না হতে চাও তাহলে মানুষ এবং শিম্পাঞ্জির মধ্যে পার্থক্য কত পার্সেন্ট এটা তোমাকে জানতে হবে। সো বলতো মানুষ এবং শিম্পাঞ্জির মধ্যে পার্থক্য কত? না বেশি কমেন্টের কারণে তো কাউকে ব্লগ দেয় না, বেশি কমেন্টকে আমরাও ভালো চোখে দেখি, আরো বেশি বেশি কমেন্ট করবা, সমস্যা নাই তো। বেশি কমেন্ট করলে কখনো ব্লক করে নাকি? আমি তো কখনো বলি নাই বেশি কমেন্ট যেন ব্লক করতেন, কে কারণে করছে আমি তারপর জানি না, আমি দেখি শুনবো নি আর কি। আচ্ছা সো ভাইয়া মনে বা মানুষ থেকে শিম্পাঞ্জি, বুঝছো? মানুষ এবং শিম্পাঞ্জির মধ্যে পার্থক্য মাত্র 2%। ঠিক আছে, তোমার আর শিম্পাঞ্জির মধ্যে পার্থক্য কত পার্সেন্ট? মানে তুমি আর শিম্পাঞ্জি দেখবা সবকিছু একই রকম, হাত পা দেখতে সবকিছু একই রকম। সো জাস্ট 2% পার্থক্যের কারণে আমরা হচ্ছে মানুষ আর ওরা হচ্ছে কি শিম্পাঞ্জি। ওকে সো এই 2% যদি কখনো চেঞ্জ হয়ে যায় তুমি কিন্তু শিম্পাঞ্জি হয়ে যেতে পারো। ওকে সো মানুষ এবং শিম্পাঞ্জির মধ্যে পার্থক্য কত পার্সেন্ট? মাত্র 2%। ওকে মানুষ এবং আচ্ছা তুমি এখন ক্লাসে মনোযোগ দাও না, তোমাকে ব্লক খুলে দেওয়া হবে, সমস্যা নাই, তুমি ক্লাসে মনোযোগ দাও, ব্লক নিয়ে এখন পাগল হয়ে না, খুলে দিব, সমস্যা নাই। আচ্ছা তাহলে কত পার্সেন্ট? 2%। ক্লাসে মনোযোগ দাও, ক্লাসে মনোযোগ দাও, 2%। ওকে আচ্ছা 59 নাম্বার, বায়োজেনিক ল এর প্রবক্তা কে? বলো বায়োজেনিক ল। ঠিক আছে, বায়োজেনিক ল এর প্রবক্তা কে? বলো বায়োজেনিক ল এর প্রবক্তা কে? বায়োজেনিক ল এর প্রবক্তা কে? ভাই আমরা বায়োজেনিক ল এর প্রবক্তা ভাই হ্যাকেল। কে? হাকেল বা হাকেল। ঠিক আছে হাকেল, ঠিক আছে হাকেল, হাকেল সেটার ক হবে না ভাইয়া, হাকেল, আর্নেস্ট হাকেল। বায়োজেনিক ল এর প্রবক্তা কে? আর্নেস্ট হাকেল। আর্নেস্ট হাকেলকে কি বলা হয়? বায়োজেনিক ল এর প্রবক্তা। আর্নেস্ট হাকেল, হ্যাঁ কি হবে? আর্নেস্ট হাকেল। ঠিক আছে বায়োজেনিক ল আর্নেস্ট হাকেল। হাকেল নীতি পড়ছো না? হাকেল নীতি,
ওই যে হাকেল নীতি পড়ছো না কেমিস্ট্রিতে, হাকেল নীতি বেনজিনের ইয়ার ক্ষেত্রে হাকেল নীতি লাগে। সো ওই যে হাকেল দিয়ে মনে হবে হাকেল নীতি মানে কি ল, তাহলে বায়োজেনিক লকে হাকেল ল, হাকেল ল, ঠিক আছে, বা হাকেল নীতি। তাহলে আর এখানে ল আছে, ল মানে তোমার মাথায় আসবে কি হাকেল নীতির নাম শুনছো, তাহলে এখানে হাকেল খুঁজবা, ঠিক আছে, তাহলে আর ভুল হবে না। হাকেল নীতি পড়ছো কেমিস্ট্রিতে। নিচের কোনটিকে সরীসৃপের যুগ বলা হয়? লাস্ট কোশ্চেন, বলো সরীসৃপের যুগ বলা হয় কাকে? ভাইয়া বা জিএস এর জন্য বায়োলজি কেমন রিভিশন? দেখো এখন আর অধ্যায় ভিত্তিক রিভিশন দেওয়ার টাইম নাই, এখন তুমি ভালো মতো চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন সলভ করতে গেলে অনেক টাইম লেগে যাবে। তুমি কি করবা, বেশি বেশি মডেল টেস্ট এবং এক্সাম দেওয়ার চেষ্টা করবা, এবং এখন হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংক বেশি বেশি সলভ করতে হবে। ঢাকা ভার্সিটি কোশ্চেন তো সলভ করবা, খালি গুচ্ছর এক্সাম দিচ্ছ বলছে যে গুচ্ছরই কোশ্চেন সলভ করবা এমনটা না, তুমি ঢাকা ভার্সিটির কোশ্চেন ভালো মতো সলভ করবা, জাহাঙ্গীরনগরের কোশ্চেন সলভ করো, এগুলো তোমার অলরেডি সলভ করে আসার কথা। ওকে, যদি না করে থাকো তাহলে সলভ করবা, যদি করে থাকো তাহলে এগুলো একটু রিভিশন দিবা। ঢাকার কোশ্চেন সলভ করবা, জাহাঙ্গীরনগরের কোশ্চেন সলভ করবা, তারপরে হচ্ছে জিএসটি যেগুলো এই কয়েক বছর হয়েছে ওগুলাও সলভ করবা, পাশাপাশি এই কাজ করবা যেটা সেটা হচ্ছে আর ইউ এর কোশ্চেনটাও সলভ করবা। সিউ এরটা না করলেও হবে, এই চারটা মোটামুটি মাস্ট তুমি করবা আর কি। ওকে, তাহলে তোমাকে কেউ ইনশাল্লাহ বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ কোনোটাতে আটকাতে পারবে না, এটুকু গ্যারান্টি আমি দিতে পারি। ওকে, আচ্ছা, শুধুমাত্র এই কয়েকদিনে গুচ্ছ প্রিপারেশনে কেউ চান্স পায় না, যারা চান্স পায় তারা কিন্তু অলরেডি এতদিনের প্রিপারেশন নিয়ে আসছে, বা এতদিন তুমি অনেক জায়গায় এক্সাম দিয়ে আসছো, লাস্ট সময় তোমার নতুন করে আর পরে কিছু থাকার এখন কথা না। ওকে, আচ্ছা, তাহলে কোনটাকে বলা হয় ভাইয়া? হ্যাঁ, তো কোনটা সরীসৃপের যুগ বলা হয় ভাইয়া? মেসোজোইক, ঠিক আছে, মেসোজোইক, ঠিক আছে, মেসোজোইক। সরীসৃপের যুগ কোনটাকে বলা হয়? মেসোজোইক। মেসে তোমরা এই যে মেসে কি আমরা থাকি না, বা হোস্টেল বা মেসে থাকি, তো মেসে মনে হয় সরীসৃপের মতো আমাদের থাকতে হয়, বুকের উপর ভর করে ঘুমাইতে হয় বা শুতে হয়, বা মাটিতেই শুতে হয় আর কি। ওকে, তো সরীসৃপের যুগ কাকে বলা হয়? মেসোজোইক যুগকে কি বলা হয়? সরীসৃপের যুগ। সো যারা এই শেষ পর্যন্ত ছিলা তোমাদের জন্য একটা অনেক বড় একটা থ্যাঙ্কস যে তোমরা এই শেষ পর্যন্ত ছিলা, এবং তোমরা আমাদের যেহেতু ক্লাসগুলা করছো আর কি। সো ওকে, অসংখ্য ধন্যবাদ ক্লাসে থাকার জন্য, এবং যারা হচ্ছে আমাদের কোর্সে ভর্তি হতে চাও তারা এখনই ভাই অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজে মেসেজ দাও, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা যোগাযোগ করো, কারণ কালকে থেকে ইনশাল্লাহ পেইডে ক্লাস শুরু হবে, ফ্রিতে ইনশাল্লাহ হবে না, এমনি ফ্রিতে এমনি কন্টেন্ট দিব ইনশাল্লাহ, তোমাদের যাতে ইয়া না হয়। এবং অনেকেই আসো অনেক জায়গায় ভর্তি, সো যারা ভর্তি হতে চাও আমাদের ইনশাল্লাহ বেস্ট সার্ভিসটাই পাবা। সো ভর্তির জন্য পেজে মেসেজ দাও, এবং অলরেডি অনেকেই ভর্তি হয়ে গেছো, তো তারা বাবা বলতেছো ভাইয়া সব যদি ফ্রি দিয়ে দেন তাহলে কি হলো, তাই না? তো এই জন্য আর কি যারা ভর্তি হচ্ছে তাদের প্রাইভেট গ্রুপে অ্যাড করার কাজ চলতেছে, যদি অ্যাড না হয়ে থাকো ইনশাল্লাহ আজকে অনেকে ইয়া করছো, আমি আসলে টাইম পাই না, ইনশাল্লাহ অ্যাড করে দিব এখন ফ্রি হয়ে তোমাদের জন্য ইনশাল্লাহ সাজেশন বা যা যা কাজ করার ইনশাল্লাহ এখন করবো। তো আশা করি ইনশাল্লাহ সবাই যারা অ্যাড হতে চাও দ্রুত অ্যাড হয়ে যাও। বেস্ট অফ লাক, এবং বাকিদের সাথে ইনশাল্লাহ আবার চেষ্টা করবো যে লাইভ মাঝে মধ্যে নেওয়ার, এবং তোমাদের জন্য কন্টেন্ট ইনশাল্লাহ আসবে, সমস্যা নাই, বাট ক্লাসগুলো ইনশাল্লাহ এখন থেকে প্রাইভেট গ্রুপেই হবে। তো সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। ভাইয়া ফি কত? আচ্ছা ভাইয়া ফি হচ্ছে, ফি এর কথাটা যদি বলি, ফি হচ্ছে আমাদের মনে করো তোমার আজকে ডিসকাউন্ট চলতেছে, আজকে যদি তুমি 50% ডিসকাউন্টে ভর্তি হতে চাও আজকের জন্য, আজকে ভর্তি হবে তোমাদের জন্য কোর্স ফি হচ্ছে মাত্র 249 টাকা। ওকে, এই 249 তোমার যে সিক্রেট সাজেশনই নেওয়া লাগে, তোমার সিক্রেট সাজেশনই হচ্ছে 99 টাকা, তোমার সিক্রেট সাজেশনই হচ্ছে মনে করো 99 টাকা। ওকে, আর হচ্ছে যারা হচ্ছে এক্সাম ব্যাচে ভর্তি হবা তাদের জন্য এক্সাম ব্যাচের ফি হচ্ছে 99 টাকা, সিক্রেট সাজেশন হচ্ছে ভাই 99 টাকা, এক্সাম ব্যাচের ফিও হচ্ছে 99 টাকা, আর হচ্ছে দেখো 99 কত হলো, 200 টাকা হলো, আর জাস্ট ক্লাসের জন্য 50 টাকা। সো ক্লাস বা সবকিছু পাচ্ছ, আবার লেকচার শিটও তো দেওয়া হচ্ছে, এই তিনটা জিনিস মিলে তোমার ফি আসতেছে মাত্র 249 টাকা। এই 249 টাকা তুমি দেখবা যে অন্যান্য প্ল্যাটফর্ম এরও ডাবল টাকা নিচ্ছে, 500,
400 বা এরও ডাবল ডাবল টাকা নিচ্ছে, যেটা তোমরা অনেকেই ভর্তি হচ্ছে, তোমাদের খুব একটা গায়ে বাড়তেছে না। বাট এখানে তোমাকে এত ভালো একটা সার্ভিস দিচ্ছি, বাট তাও তোমার জাস্ট তোমাদের কথা চিন্তা করো, আমি এখানে 500 রাখতে পারতাম, ওকে, কাছে কিন্তু আমি 50% ডিসকাউন্ট দিচ্ছি। যারা অনেকেই ভর্তি হয়েছে, অনেকেই কিন্তু 500 টাকা বা এরও বেশি টাকা দিয়ে ভর্তি হয়েছে আর কি, ওকে। সো ওরা অনেক আগেই ভর্তি হয়েছে, তো তোমাদের সময় শেষ সময় তোমাদের তারা হ্যাসেল না নিতে হয়, 50% ডিসকাউন্ট করে দিছি মাত্র 249 টাকা। সো এত কিছু পাচ্ছ এখন 249 টাকা, বা তুমি একটা জায়গায় কফি খেতে গেলেই এর থেকে বেশি টাকা দেওয়া লাগে আর কি, ওকে। সো এটা খুব একটা আহামরি বড় কিছুও না। শেষ সময় তোমাদেরও ফ্যামিলিতে অনেক প্রবলেম টাকা নিতে, এটাও আমি বুঝি। অ্যান্ড এটাও ঠিক যে না আসলে কোনো একটা যদি কিছু না নেই, আমি যদি তোমাকে 100 টাকায় দিয়ে দিই বা 90 টাকা দিয়ে দিই, এটা আসলে কখনোই একটা ক্লাস মেনটেন করা হয় না, বা একটা আসলে আমাদের একটা ব্র্যান্ড ভ্যালু বা একটা তো কিছু মানে মেনটেন করা লাগবে। সো তোমরা অনেকে ভাবো ভাই 90 টাকায় এত কিছু দিচ্ছে, আসলে এটা তোমরা খুব একটা কিছু নাও না আর কি, অনেক লাইটলি নাও। সো জাস্ট আমাদেরও যাতে একটা থাকে এবং তোমাদের উপর যাতে হ্যাসেল না হয়, সেজন্য আর কি একটা মিনিমাম ফি রাখা হয়েছে, যেটা আসলে আহামরি অনেক বড় কিছু না, জাস্ট 249 টাকা। তো যারা ভর্তি হতে চাও পেজে মেসেজ দাও, কোনো বাধা ধরা নাই। তুমি যদি অন্য জায়গায় তোমার ক্লাস ভালো লাগে করবা, সমস্যা নাই। বাট এটুকু আমি বলতে পারি যে হ্যাঁ, হয়তোবা আমাদেরটা ওইভাবে এখনো প্রচারিত হয় নাই। আসলে আমার নিজের পড়াশোনার প্রেশার অনেক বেশি থাকে, ফার্মেসিতে তো জানোই আসলে পড়াশোনার প্রেশারটা অনেক বেশি, এক্সামের উপর এক্সাম থাকা লাগে আর কি। তো তারপরও যতটা পারি তোমাদের উপরেই টাইমটা ইনভেস্ট করতেছি আর কি, ইনশাল্লাহ যাতে তোমাদের একটা গন্তব্যে পৌঁছায় দিই, দেন হচ্ছে আমি আমার স্টাডি নিয়ে আবার বিজি হয়ে যাবো আর কি। সো আশা করি যে এই যে কয়েকটা দিন আছে আমাদের যাত্রাটা অনেক ভালো হবে আর কি। সো সবার জন্য শুভকামনা রইল, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। বেস্ট অফ লাক। এবং ভর্তি যদি নাও হতে পারো, ভাইয়া তো না এক্সাম ব্যাচে দেওয়া হবে না, ওটা আলাদা। সো যারা ভর্তি হয়ে যাও এবং ভাইয়ের উপর রাখো যে ইনশাল্লাহ ভালো একটা কিছু হবে। আর সবার জন্য শুভকামনা। আর আমি তো ইনশাল্লাহ হারাই যাচ্ছি না, আবার আসবো। সো যারা ভর্তি হতে পারো নাই তাদেরও কোনো সমস্যা নাই, আমি তো আসি, কোনো দরকার হলে মেসেজ দিও পেজে অথবা আমার আইডিতে মেসেজ দিও, ইনশাল্লাহ রিপ্লাই করবো। সো বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবার জন্য শুভকামনা।